বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের সবাইকে আজকের অ্যাকাউন্টিং ফ্রি ফাউন্ডেশন ক্লাসের প্রথম লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা গতকালকের ওরিয়েন্টেশন প্রোগ্রামেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের আজকে থেকে ফ্রি অ্যাডমিশনের যেই ফাউন্ডেশন কোর্সের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা সন্ধ্যা 7:15-তে ইংরেজি ক্লাস পেয়েছেন, আর এখন আমরা কমার্সের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন ক্লাসটিতে, এবং যার যার বন্ধুবান্ধবদেরকে একটু মেনশন করে দিবেন, এবং আপনাদের প্রত্যেকের ফেসবুকে টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখবেন, কারণ এই আজকের ক্লাসে আপনি যা শিখবেন এটা আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্ব বহন করবে। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটার নাম হিসাব সমীকরণ। এবং আপনি যেখানেই ভর্তি পরীক্ষা দিতে যান না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যেখানেই আপনি ভর্তি পরীক্ষা দিতে যান, অ্যাকাউন্টিং সাবজেক্টে হিসাব সমীকরণ টপিক থেকে প্রশ্ন আসবে আসবে আসবে, 100% গ্যারান্টি আসবে। সো আমরা সবাই দ্রুত যার যার বন্ধু বান্ধব সবাইদের একটু মেনশন করে দেই, যাতে সবাই মিলে যাতে আমরা ক্লাসটা এনজয় করতে পারি। ওকে, যারা যারা সালাম দিয়েছেন একসাথে সবার সালামের উত্তর নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং গত কালকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এই যে ফাউন্ডেশন ক্লাসগুলো, এই ফাউন্ডেশন ক্লাসগুলো ফ্রি। যেহেতু আমাদের আই এডুকেশনের একদম মেইন পেজ থেকে আমরা এই ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। ফ্রি ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য আমাদের একটাই, সেটা যাতে আমাদের স্টুডেন্টদেরকে তাদের বেসিকটা যাতে আমরা স্ট্রং করে দিতে পারি। আপনি কোচিং যে কোনো জায়গাতেই করতে পারেন, কিন্তু আপনি অ্যাকাউন্টিংয়ের সাবজেক্টে হিসাব সমীকরণ টপিকটা আপনাকে শিখতেই হবে। তো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মূল কোচিং শুরু হওয়ার আগেই যদি আমাদের হিসাব সমীকরণ সম্পর্কে কিছু ধারণা থেকে আমরা নিতে পারি, তাহলে সেই হিসাব সমীকরণের টপিকটা যখন মূল ক্লাসের আলোচনায় আপনাকে পড়ানো হবে, সেটা আমি পড়াই অথবা অন্য যে কোনো টিচার পড়ান, তাহলে ওই টিচারের ক্লাস বুঝতে, পড়া বুঝতে আপনার জন্য সুবিধা হবে। সো আসেন আমরা আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করে দেই। যারা যারা ক্লাসটিতে জয়েন হয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আমাদের এই জার্নিটা আজকে স্টার্ট করলাম এইচএসসি 25 ব্যাচের সাথে, তাদের সকলের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিয়ে, এবং ইনশাল্লাহ আমাদের এই জার্নিটা শেষ হবে এইচএসসি 25 ব্যাচের যতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আই এডুকেশন পরিবার আপনার সাথে থাকবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিলেই আমাদের শেষ হয়ে যাবে বিষয়টা এমন না। আমাদের সবার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ প্রাচ্যের অক্সফোর্ড। সো ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যদি আমরা প্রিপারেশন নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশনটা আপনি নেবেন এইটাতেই আপনার গুচ্ছর প্রিপারেশন হবে, আপনার রাজশাহীর প্রিপারেশন হবে, আপনার জাহাঙ্গীরনগরের প্রিপারেশন হবে, জগন্নাথের প্রিপারেশন হবে। আমাদের ক্লাসগুলোতে আমরা এমসিকিউ টাইপের কোশ্চেন সমাধানের পাশাপাশি রিটেন কোশ্চেনও ক্লাসের মধ্যে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এমসিকিউ তো পড়বই, হিসাব সমীকরণ থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রিটেন কোশ্চেনও সমাধান করব। রিটেন প্রশ্ন আসে দুইটা বিশ্ববিদ্যালয়, এক নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়, আর গত বছর থেকে চালু হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সো রিটেন এক্সাম, রিটেন কোশ্চেনের জন্য প্রিপারেশন কি আলাদা নিতে হয় কি না এমসিকিউর মতো করে প্রিপারেশন নিতে হয়, সবই ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে জানবো। ওকে, আসেন সবাই মিলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ওকে, আশা করি সবার যার যার টাইমলাইনে শেয়ার করা শেষ, বন্ধু বান্ধবদেরকে মেনশন করা শেষ। একটু প্লিজ সবাই খাতা কলম নিয়ে বসবেন, কারণ ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বলবো একটু নোট ডাউন করে রাখলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, আজকের ক্লাসে আমরা যা যা শিখবো হিসাব সমীকরণ টপিক থেকে, সেটা আগে আমরা একটু দেখে নেই কি শিখতে যাচ্ছি। খুব বেশিক্ষণের ক্লাস হবে না, কারণ মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আপনি শেষ করছেন। তা আমরা খুব বেশি আপনাকে বিরক্ত করব না, অল্প কিছু সময় বাট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে আজকের ক্লাসে। আমরা আজকে শিখবো হিসাব সমীকরণ। এখানে আমরা জানবো হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি, হিসাব সমীকরণের ভিত্তি, কিসের উপরে ভিত্তি করে হিসাব সমীকরণ আসতেছে,
তারপরে আমরা জানবো হিসাব সমীকরণের সম্প্রসারণ। এই হিসাব সমীকরণের সম্প্রসারণের মধ্যে হিসাব সমীকরণের যে উপাদানগুলো সেগুলোকে আমরা একটু এলাবোরেট করব, বিস্তারিত আলোচনা করব এবং আরো জানার চেষ্টা করব এই হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে এগুলার প্রত্যেকটা ডেবিটের প্রভাব কি, ক্রেডিটের প্রভাব কি, সম্পত্তি বাড়লে কি হয়, সম্পত্তি কমলে কি হয়, যা অলরেডি আপনারা জানেন। জাস্ট আমি একটু আপনাদেরকে মনে করায় দেওয়ার চেষ্টা করব। তারপরে খুবই গুরুত্বপূর্ণ যে অংশটা, এই যে লেনদেন বিশ্লেষণ, লেনদেনকে আমরা অ্যানালাইসিস করব, ডেবিটের প্রভাব কি, ক্রেডিটের প্রভাব কি এবং এইটা হিসাব সমীকরণকে কিভাবে প্রভাবিত করে। আর এই জায়গাটা থেকেই প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে প্রশ্ন আসে। ইভেন গত বছরও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এই জায়গা থেকে প্রশ্ন আসছে। সো আমরা এই জায়গাটা অবশ্যই মনোযোগ সহকারে শিখব, যাতে আমাদের ভর্তি পরীক্ষাতে কমপক্ষে হিসাব সমীকরণ থেকে যে একটা বা দুইটা কোশ্চেন আসবে যাতে আমরা খুব সহজেই যেন অ্যান্সার করে আসতে পারি। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই উপস্থিত থাকবেন এবং ক্লাসের ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করবেন, এটা আমি এক্সপেক্ট করতেছি। তো ওকে, আসেন আমরা শুরু করি আমাদের হিসাব সমীকরণ টপিকের আলোচনা। শুরুতেই হিসাব সমীকরণ বিষয়টা কি এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা যা অলরেডি আপনাদের আছে বলে আমি বিশ্বাস করি, জাস্ট আমার মুখ থেকে একটু শুনে নেন। ওকে, শুরুতে খেয়াল করে দেখেন হিসাব সমীকরণ কি। হিসাব সমীকরণ হচ্ছে যে সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপাদান সমূহ, স্যার এই শব্দটা একটু ভালো মতো মনে রাখবেন, কিসের উপাদান? আর্থিক অবস্থার উপাদান। কিসের উপাদান? আর্থিক অবস্থার উপাদান। আর্থিক অবস্থার উপাদান কয়টা? আর্থিক অবস্থার উপাদান হচ্ছে তিনটা। কি কি জিনিস? সম্পত্তি, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। অ্যাসেট, লিয়াবিলিটি আর হচ্ছে ওনার্স ইকুইটি। সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা কিসের উপাদান? আর্থিক অবস্থার উপাদান। আপনাদের প্রত্যেকের মনে থাকার কথা, ইন্টারমিডিয়েট পরীক্ষাতে স্যার আমরা আর্থিক অবস্থার বিবরণী সৃজনশীল প্রশ্নে ক নাম্বার অংশে আর্থিক অবস্থার বিবরণী সবাই আমরা অ্যান্সার করে আসছি। আমরা কি? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী এর অন্য বাংলা নাম আমরা জানি উদ্বৃত্ত পত্র বলা হয়ে থাকে। আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের মধ্যে কোন কোন উপাদান দেখানো হয়? আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় কাকে? শুরুতেই দেখাই আমরা সম্পত্তিকে, আর অন্য পাশেই দেখাই কাকে? দায়কে আর হচ্ছে মালিকানা সত্ত্বকে। তাহলে স্যার আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র এর মধ্যে যে তিনটা উপাদান দেখানো হয় অর্থাৎ সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, এই তিনটাই হচ্ছে কিসের উপাদান? হিসাব সমীকরণের উপাদান বা আর্থিক অবস্থার উপাদান। আর এই তিনটা উপাদানের মধ্যে যে সম্পর্ক, রিলেশনশিপ, কোন তিনটা উপাদান? সম্পত্তি, দায় আর মালিকানা সত্ত্ব। উপাদান তিনটার মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, এই সম্পর্কটাকে যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই কি বলা হয়? হিসাব সমীকরণ। তাহলে হিসাব সমীকরণ কি জিনিস স্যার? হিসাব সমীকরণ হচ্ছে সম্পর্কের বহিঃপ্রকাশ। কোন তিনটা উপাদানের? সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব। তাহলে প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষা, ইভেন আসছেও, সম্পত্তি, দায় ও মূলধন বা মালিকানা সত্ত্বের মধ্যে যে সম্পর্ক প্রকাশ করা হয় কার মাধ্যমে? উত্তরটা কি হবে? হিসাব সমীকরণের মাধ্যমে। ওকে, খেয়াল করেন হিসাব সমীকরণের উপাদান তিনটা অলরেডি আমরা জানি, অ্যাসেট, লিয়াবিলিটিস আর হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মূল হিসাব সমীকরণটা দেখতে কি রকম? অ্যাসেট ইকুয়াল টু লিয়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। স্যার অত এলাবোরেট না বলে সহজ বাংলায় যদি আমি লিখি এই রকম, এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এটার নামই কি? হিসাব সমীকরণ। তাহলে হিসাব সমীকরণের মধ্যে উপাদান কয়টা পাচ্ছি আমরা? তিনটা। কি কি নাম? সম্পত্তি, দায় আর মালিকানা সত্ত্ব। এবং এই তিনটা উপাদানের মধ্যে যে সম্পর্কের কথা বলতেছি স্যার, সম্পর্ক, এই সম্পর্কটা কি রকমের সম্পর্ক? এই সম্পর্কটা খুবই মধুর সম্পর্ক। সেটা কি? সেটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বের মাঝখানে হচ্ছে প্লাস চিহ্ন। দায় এবং মালিকানা সত্ত্বকে আমরা যোগ করতেছি। অনেকেই আমরা হচ্ছে গাছের মধ্যে বা পাথরের মধ্যে নাম লিখি, অমুক প্লাস তমুক, এ বাঁধন যাবে না ছিঁড়ে, পাথরের মধ্যে নাম লিখে রাখছেন। স্যার এখানেও এই দুইজনের নামের পাশে যোগ চিহ্ন। তারা কারা কারা? দায় এবং মালিকানা সত্ত্ব, এই দুইটার মাঝখানে কি? প্লাস। এই দুইটার যোগফল
অবশ্যই কার সমান হবে? সম্পত্তির সমান হবে। এই যে সমান চিহ্নটা, এটাই হচ্ছে এদের মধ্যকার সম্পর্ক। সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে সমান হবে। কারা কারা সমান হবে? সম্পত্তি সমান। কার সমান? দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমান। তাহলে সহজ কথা, সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটা উপাদানের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় কার মাধ্যমে? হিসাব সমীকরণের মাধ্যমে। তাদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে তারা সমান। কে কে সমান? সমান কে? সমান হচ্ছে সম্পত্তি একাই। কার সমান? দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের। দায় এবং মালিকানা সত্ত্বের যোগফলের সমানকে সমীকরণের এই বাম পাশে যে উপাদানটা সম্পত্তি। তাহলে হিসাব সমীকরণের এই সমান চিহ্নটা দ্বারা আমরা হিসাব সমীকরণকে দুইটা পাশে ভাগ করতে পারি। খেয়াল করে দেখেন স্যার, সমীকরণের বাম পাশে যে উপাদানটা সেটার নাম কি? সম্পত্তি। আর ডান পাশে আছে কারা কারা? দায় এবং মালিকানা সত্ত্ব। এই যে সমীকরণের মধ্যে দুইটা পাশ দেখতে পাচ্ছি, বাম পাশ আর ডান পাশ, আপনি যাই বলেন না কেন, দুই পাশ সবসময় কি থাকবে স্যার? ইকুয়াল থাকবে, সমান থাকবে। তাহলে হিসাব সমীকরণের উভয় পাশ সবসময় কি হবে? সমান হবে। এই হলো মোটামুটি হিসাব সমীকরণ সম্পর্কে বেসিক বিষয়ের আলোচনা। হ্যাঁ, এ বাঁধন যাবে না ছেড়ে, দায় এবং মালিকানা সত্ত্বের বাঁধন কোনোদিন ছিঁড়বে না। ওকে, আর এই সমীকরণটা আবিষ্কার করছে কে? আমেরিকান হিসাব বিজ্ঞানীগণ এটা আবিষ্কার করছে। ওকে, এই আমরা শিখলাম হিসাব সমীকরণের বেসিক আলোচনা। এবার আসেন হিসাব সমীকরণ সম্পর্কে আরো কিছু বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। খেয়াল করব, লিখে দেওয়া আছে যে প্রত্যেকটা ব্যবসায়িক লেনদেন হিসাব সমীকরণকে কি করবে স্যার? প্রভাবিত করবে বা পরিবর্তন করবে। প্রত্যেকটা লেনদেন, অবশ্যই লেনদেন কাকে প্রভাবিত করবে? হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। প্রত্যেকটা লেনদেনের ফলে হিসাব সমীকরণ পরিবর্তন হবে। আর এই প্রভাবিত বা পরিবর্তন দুই ভাবে ঘটতে পারে। একটু মনোযোগ দিব স্যার, একটু মনোযোগ দেই, একটা মিনিট মনোযোগ দেই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হিসাব সমীকরণের এই পরিবর্তন বা আর্থিক অবস্থার প্রভাব দুই রকমের। নাম্বার 1 পরিমাণগত বা নিট পরিবর্তন, নাম্বার 2 গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এই টপিকগুলো আপনার ইন্টারমিডিয়েটে ছিল, একদম প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারেই ছিল। কিন্তু আমরা কি স্যার থিওরি জীবনে পড়ছি ইন্টারমিডিয়েটে? আমরা তো খালি সৃজনশীল অঙ্ক করতে করতে ফাটাই দিছি। সমীকরণের বিশাল বড় টেবুলার অ্যানালাইসিস আপনি করছেন, কিন্তু হিসাব সমীকরণের যে বেসিক আলোচনা আপনার বইতে দেওয়া ছিল পড়ি নাই। দরকার নাই, কেন পড়বো? আসেন এইখানে একটু লাগবে, একটু পড়ে নেই। কারণ অ্যাডমিশন টেস্টে হিসাব বিজ্ঞানের বেসিক থিওরির জায়গা থেকে প্রশ্ন আসে বেশি। ম্যাথ আসে, বাট থিওরির পরিমাণটা একটু বেশি হয়। তাহলে আমরা জানলাম সমীকরণের প্রভাবিত বা পরিবর্তন কয়ভাবে হবে স্যার? দুই ভাবে। নাম্বার 1 পরিমাণগত বা নিট পরিবর্তন, নাম্বার 2 গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এই নাম দুইটার সাথে আপনারা পরিচিত কিনা? ইন্টারমিডিয়েটে পড়ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান, পড়ছেন কিনা। আচ্ছা, একটু আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেই। এটা খুবই সহজ, খেয়াল করেন। আমরা হিসাব সমীকরণ লিখতেছি a = l + OE। ওকে, বলছিলাম স্যার এ বাঁধন যাবে না ছিঁড়ে, দুই পাশ সবসময় কি থাকবে? সমান থাকবে। এই সমান চিহ্নটা দ্বারা সমীকরণকে আপনি কয় পাশে ভাগ করতে পারেন? দুই পাশ। কয় পাশে ভাগ করব স্যার? কয় পাশে ভাগ করব? দুইটা পাশ। একটা পাশের উপাদানের নাম সম্পত্তি, আরেকটা পাশের উপাদান কে কে? দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে সমীকরণে পাশ কয়টা হইল? দুইটা। যদি কোনো লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের এই দুই পাশ প্রভাবিত হয়, উভয় পাশ যদি প্রভাবিত হয়, হিসাব সমীকরণের উভয় পাশ যদি প্রভাবিত হয়, দুই পাশ যদি প্রভাবিত হয়, সেটাকেই বলা হবে আর্থিক অবস্থার পরিমাণগত বা নিট পরিবর্তন। এই দেখেন কত সহজে আপনি শিখে ফেলতে পারতেছেন। সমীকরণের দুই পাশ যদি প্রভাবিত হয়, অর্থাৎ কোনো লেনদেনের মাধ্যমে যদি সমীকরণের সম্পত্তির পরিমাণ বাড়ে আর সমীকরণের ওই পাশের দায়ের পরিমাণ যদি স্যার বাড়ে, তাহলে কয় পাশ প্রভাবিত হলো? দুই পাশের দুইটা, এক পাশে সম্পত্তি আরেক পাশে দায়। অথবা অন্য আরেকটা উপাদান আমরা দেখাই, যেমন এই পাশে সম্পত্তির পরিমাণ হয়তোবা কমে গেছে আর ওই পাশে মালিকানা সত্ত্বের পরিমাণ হয়তোবা কমে গেছে। তাহলে সম্পত্তি আর মালিকানা সত্ত্ব দুই পাশের দুইটা উপাদান, সম্পত্তি আর হচ্ছে দায় তাও দুই পাশের দুইটা উপাদান। এই রকমের উভয় পাশ, দুই পাশ যদি প্রভাবিত হয়, তাহলেই তার নাম কি স্যার? পরিমাণগত বা নিট পরিবর্তন। উভয় পাশ প্রভাবিত হলে পরিমাণগত বা নিট পরিবর্তন। একটু কমেন্টে লিখে জানায়েন বুঝছি কিনা।
আচ্ছা, এবার আসেন পরেরটা। পরেরটা আরো সহজ। পরেরটা হচ্ছে এই, তার নাম কি? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। দেখেন এইটা কিভাবে মিলাবেন? এইটা মিলাবেন ওই আগের মতোই, সমীকরণটা লিখলাম a ইকুয়াল টু এল প্লাস ও ই। সমীকরণের পাশ কয়টা স্যার? দুইটা। সো এবার দুই পাশ প্রভাবিত করব না, যে কোনো এক পাশকে আমরা প্রভাবিত করব। যে কোনো এক পাশ হইতে পারে সেটা শুধু সম্পত্তির পাশ, অথবা হতে পারে সেটা দায় ও মালিকানা সত্ত্বের পাশ। যে কোনো এক পাশ যদি প্রভাবিত হয়, যেমন মনে করেন কোনো একটা লেনদেনের মাধ্যমে সম্পত্তি বাড়লো, আবার সম্পত্তির পরিমাণ কমে গেল, একটা উপাদান প্রভাবিত হলো, মানে এক পাশ প্রভাবিত হলো। অথবা কোনো লেনদেনের ফলে দায়ের পরিমাণ বাড়লো, দায়ের পরিমাণ কমে গেল, মালিকানা সত্ত্ব বাড়লো, মালিকানা সত্ত্ব কমে গেল। এরকমের একটা একটা উপাদান যদি প্রভাবিত হয়, একটা উপাদান বা এক পাশ যদি প্রভাবিত হয়, তাহলেই তার নাম কি হবে স্যার? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এবার খেয়াল করে দেখেন বুঝছি কিনা। এক পাশ প্রভাবিত হলে, এক পাশ, যে কোনো এক পাশ, এক পাশ প্রভাবিত হলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর উভয় পাশ, দুই পাশ প্রভাবিত হলে তার নাম হবে পরিমাণগত বা নিট পরিবর্তন। তাইলে দুই পাশ প্রভাবিত হলে, দুই পাশকে প্রভাবিত করলে পরিমাণগত বা নিট, আর এক পাশকে প্রভাবিত করলে গুণগত বা কাঠামোগত। এতটুকু যদি আপনাদের মাথার মধ্যে ঢুকে থাকে, আসেন একটু সামনে আগাই। প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসবে না, প্রশ্ন আরো অনেক ডিপ থেকে আসবে, অনেক ভিতর থেকে আসবে। মাত্র আপনি স্টার্ট করছেন, জার্নিটা মাত্র শুরু হলো, মাত্র বোঝা শিখতেছেন যে এই বিষয়গুলো ইন্টারমিডিয়েটে এইভাবে আপনি পড়েন নাই, আরো গভীরে আপনাকে যেতে হবে। আসেন আসেন সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে এগিয়ে যাই। এখন আমরা জানার চেষ্টা করব হচ্ছে হিসাব সমীকরণের মধ্যে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোকে আমরা একটু সম্প্রসারণ করব, একটু এলাবোরেট করার চেষ্টা করব। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বুঝি, অলরেডি আমাদের জানা আছে, সেই বিষয়টা আমরা একটু এলাবোরেট করব। আগে সমীকরণটা লিখলাম, যেটা মূল সমীকরণ। মূল সমীকরণটা কি? এ ইকুয়াল টু এল প্লাস ও ই, সম্পত্তি সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এবার এই উপাদানটাকে আমরা একটু বড় করার চেষ্টা করব। তাহলে সমীকরণের মধ্যে উপাদান কয়টা স্যার? তিনটা, সম্পত্তি, দায় আর মালিকানা সত্ত্ব। এখন এই তিনটা উপাদানের মধ্যে আপনি কিন্তু তিনটাকেই ভাঙবেন না, ভাঙবো মাত্র একটা উপাদান। একটাকে একটু চুইংগামের মতো টেনে আমরা একটু বড় বানায় ফেলবো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সম্পত্তির নিচে সম্পত্তি লিখলাম, সমানের নিচে সমান লিখলাম, দায়ের নিচে দায় লিখলাম, ইকুয়েশনের যে যোগ চিহ্ন, সেই যোগ চিহ্নটা দিলাম। আমরা বেসিক্যালি সম্প্রসারণ করব বা ভাঙবো যেই উপাদানটা, সেটা হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। ওকে, মালিকানা সত্ত্ব নামক উপাদানটাকে আমরা ভাঙলে যে উপাদানগুলো পাবো, একটু আপনারা কমেন্টে লিখে জানান দেখি। ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, কমেন্টে লেখেন মালিকানা সত্ত্বের মধ্যে কোন কোন উপাদান থাকবে, দ্রুত কমেন্টে লেখেন। একজন একটা কথা পাচ্ছি যে স্যার ঢাবিতে চান্স পাওয়া বেশি কঠিন নাকি ডিইউতে চান্স পাওয়া বেশি কঠিন? স্যার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোনোটাই কঠিন না, যদি শুধু আপনি একটু মনোযোগ দিয়ে লেখাপড়াটা করেন আর ক্লাস চলাকালীন সময়ে আজে বাজে কমেন্ট করা থেকে বিরত থেকে যদি একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করেন, তাহলেই স্যার চান্স পাওয়াটা সোজা। আর এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, আমরা মালিকানা সত্ত্ব নামক উপাদানটার এলাবোরেট করলে কি কি উপাদান পাওয়া যাবে সেটা আপনাকে লিখতে বলছি। এটা বাদ দিয়ে এই যে আপনি ঢাবি আর হচ্ছে ডিউ, মানে একটা লেখছেন বাংলায়, একটা লেখছেন ইংরেজিতে, এই আপনি মাত্র আছেন কোথায়? ট্রান্সলেশন করতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইংরেজিতে লিখলে কেমন হয় আর বাংলায় লিখলে কেমন হয়? স্যার এইটা করা বাদ দিয়ে মালিকানা সত্ত্বের উপাদানগুলো লেখেন, তাইলেই স্যার চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। ইশরাত শারমিন, আপনার কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য বিশাল বড় একটা হাততালি। আপনি লিখে ফেলছেন সঠিক উত্তর। মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা চারটা উপাদান পাই, মূলধন, আয়, ব্যয় আর হচ্ছে উত্তোলন। তাহলে স্যার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা মোটেও কঠিন না, যদি আপনি চান্স পাইতে চান। আর যদি আপনি চান্স পাইতে চান তাহলে আপনি লেখাপড়া করবেন, আর যদি আপনি চান্স পেতে না চান তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ক্লাসের মধ্যে বসে বসে আজে বাজে কমেন্ট করবেন, ক্লাসের মধ্যে মনোযোগী থাকবেন না, এবং ধীরে ধীরে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত যে সিটটা আপনার আছে, এইটা আপনার পাশের বন্ধুকে আপনি দিয়ে দিচ্ছেন। আপনার এই অযোগ্যতার কারণে আপনার বন্ধু, পাশের বন্ধু সিট নিয়ে চলে যাবে, আর আপনি কি করবেন? আপনি হচ্ছে স্যার বসে থাকবেন, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ।
তো স্বামীকে বিদেশে না পাঠায় স্বামীকে দেশেই রাখার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটু যদি আমরা সিরিয়াস থাকি তাহলেই আমাদের পক্ষে চান্স পাওয়া সম্ভব। তাহলে আমরা শিখতেছিলাম মালিকানা সত্ত্বকে ভাঙলে উপাদান কি কি পাওয়া যায়। মালিকানা সত্ত্বকে ভাঙলে উপাদান পাওয়া যাবে হচ্ছে 4টা। ওকে, সবাই একটু দ্রুত কমেন্টে উত্তরগুলো লিখবেন। আর স্যার, আমাদের ক্লাসে আমরা যা পড়াচ্ছি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সমানভাবে প্রযোজ্য। অনেকের মনের মধ্যে চিন্তা থাকতে পারে যে স্যার আমার তো একটু জিপিএ কম, আমি হয়তোবা স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স নাও পেতে পারি। অনেকের প্রধান টার্গেট থাকতেই পারে, বিশেষ করে যারা হয়তোবা চিন্তা ভাবনা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো কি পাবো না, এই স্বপ্নটা দেখতে আপনি ভয় পেয়ে যান। এই স্বপ্নটাই আপনার মনের মধ্যে আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ডেফিনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের জায়গা। এখানে চান্স পেতে হলে যে আপনার একদম সবগুলো A+ থাকতে হবে নট নেসেসারি। এমন অনেক স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় প্রত্যেক বছর যাদের জিপিএ ন্যূনতম 4 বা 4.2 এমন জিপিএ নিয়ে প্রত্যেক বছরই কমপক্ষে 300 থেকে 400 স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতেই ভর্তি হয়। হ্যাঁ, অপরদিকে বাকি 400 বা 500 স্টুডেন্ট থাকে এমন যাদের প্রত্যেকটাতে A+ থাকে, অথবা কোনোটাতে A+, কোনোটাতে 4.9। জিপিএ যদি আপনার বেশি থাকে আপনি অন্যদের চাইতে এগিয়ে থাকবেন অবশ্যই, কিন্তু তার মানে এই না জিপিএ কম থাকলে আপনি স্বপ্ন দেখতে পারবেন না। স্বপ্ন দেখতে কোনো দোষ নাই, কারণ জিপিএ এর উপরে মার্কস খুবই কম। জিপিএ এর উপরে মার্কস হচ্ছে মাত্র 20 নাম্বার। জিপিএ এর উপরে মার্কস হচ্ছে মাত্র 20। এসএসসি ইন্টারের জিপিএ এর উপরে 20 নাম্বার মার্কস। পুরা খেলাটাই আপনার হাতে। 100 নাম্বারের ভর্তি পরীক্ষা আপনার হাতে। সো এই 100 নাম্বারের ভর্তি পরীক্ষায় যদি আপনি সিরিয়াস থাকেন তাহলে স্যার চান্স পাওয়া সম্ভব। সো স্যার প্লিজ বি সিরিয়াস। আমি পড়াচ্ছি ক্লাসে, আমার সাথে সাথে আপনারা পড়েন। যখন মজা করব একসাথে মিলে মজা করব, আর যখন পড়বো একসাথে মিলেই পড়বো, কারণ আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই, যদি আমাদের ঢিলটা মারতে হয় আকাশের দিকেই মারবো। চান্স পাইতে হলে কোথায় পাবো? ঢাকা বিশ্ববিদ্যালয়। টার্গেট যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, স্যার গুচ্ছ, জাহাঙ্গীরনগর এগুলো এমনিই হয়ে যাবে। স্যার গুচ্ছতে আপনি পড়বেন এই স্বপ্ন দেখা বাদ দেন, টার্গেট একটা, স্বপ্ন একদম বড় করে দেখেন। বিয়ে যদি করতে হয় ঐশ্বরিয়াকেই করবেন, বাংলাদেশের নায়িকা এগুলো বাদ দেন। যদি আপনার চান্স পাইতেই হয় কোথায় পাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। সো টার্গেটটা থাকবে কি একদম গাছের মগ ডালে উঠবো, এক লাফ দিয়ে উঠবো মগ ডালে। ওকে আসেন মনোযোগ দিয়ে, যেখানে আমরা পড়তেছিলাম মালিকানা সত্ত্বকে ভাঙলে উপাদান কয়টা পাই? 4টা পাই। প্রথম উপাদানটার নাম হচ্ছে সি। স্যার সি কি জিনিস? ক্যাপিটাল, মূলধন। ওকে, মূলধন থেকে বিয়োগ হয় বা বাদ যায় কে? ডি। ডি মানে ড্রয়িংস, মানে হচ্ছে উত্তোলন। এবার এর সাথে যোগ হবে হচ্ছে আর। আর দ্বারা কাকে বোঝায়? রেভিনিউ, আয় বা রাজস্ব। আর আয় থেকে কোন টাকাটা বাদ যায়? ই, এক্সপেন্স, ব্যয় বা খরচ। তাহলে খেয়াল করি স্যার, মালিকানা সত্ত্বকে ভেঙে আমরা উপাদান পাচ্ছি মোট কয়টা? 4টা উপাদান পাচ্ছি। কে? মূলধন, উত্তোলন, আয় আর হচ্ছে ব্যয়। মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, 4টা কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। এবার একটু মনোযোগ যদি দেই, খেয়াল করেন, এই যে ক্যাপিটাল, এটার সামনে কোন চিহ্ন? যোগ চিহ্ন। এই যে রেভিনিউ, এটার সামনে কোন চিহ্ন? যোগ চিহ্ন। তাহলে মালিকানা সত্ত্বের 2টা উপাদানের সামনে যোগ চিহ্ন, মানে এই 2টা হচ্ছে মালিকানা সত্ত্বের পজিটিভ এলিমেন্ট বা ধনাত্মক উপাদান। ধনাত্মক উপাদান কোন 2টা? ধনাত্মক উপাদান হচ্ছে একটার নাম হচ্ছে ক্যাপিটাল, যার বাংলা হইতেছে স্যার মূলধন, তার অন্য আরেকটার নাম হচ্ছে রেভিনিউ। রেভিনিউর বাংলা কি স্যার? আয় অথবা রাজস্ব। স্যার একটু বাংলা নামগুলোর সাথে সাথে না ইংরেজি টার্মগুলো একটু পড়ার চেষ্টা করি, কারণ আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়বেন, 4 বছরের বিবিএ, ওইখানে সব কিছু ইংরেজিতে পড়াবে। সো এখন থেকে আস্তে আস্তে অভ্যস্ত হই, একদম মোটেও তো কঠিন কিছু না। আর দেখেন মাইনাস চিহ্ন কোন 2টার সামনে দেওয়া? একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। এই 2টা হচ্ছে মালিকানা সত্ত্বের ঋণাত্মক উপাদান। ঋণাত্মক উপাদান মানে নেগেটিভ এলিমেন্ট, মানে যে 2টার সামনে মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন ছিল কার কার সামনে? ড্রয়িংস। ড্রয়িংসের বাংলা হচ্ছে উত্তোলন। আর তারপরেরটার নাম কি ছিল? এক্সপেন্স। এক্সপেন্সের বাংলা আপনি বলবেন ব্যয় অথবা খরচ। ব্যয় অথবা খরচ। তাহলে মালিকানা সত্ত্বের যে 2টা উপাদানের সামনে মাইনাস আর যে 2টা উপাদানের সামনে প্লাস, আমরা একটু আলাদা আলাদা করে ফেললাম। খেয়াল করে দেখেন, মালিকানা সত্ত্বের ধনাত্মক উপাদান 2টা কে? মূলধন আর হচ্ছে আয়। মনে রাখতে হবে
মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণও স্যার বৃদ্ধি পায়। অপরদিকে মূলধন এবং আয়ের পরিমাণ হ্রাস পেলে মালিকানা সত্ত্বের পরিমাণও হ্রাস পায়। এটা ইন্টারমিডিয়েটেই আপনি পড়ে আসছেন, মনে পড়তেছে কিনা একটু আবার রিভিউ করে দিচ্ছি, কারণ আমরা যখন লেনদেন বিশ্লেষণ করব, সমীকরণের প্রভাব বের করব, এটা আমাদের লাগবে। তাহলে মূলধন এবং আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মূলধন এবং আয় কমলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি কমে। তার মানে এদের মধ্যে সম্পর্কটা কি সমমুখী সম্পর্ক, পজিটিভ রিলেশনশিপ। যদি বাড়ে তো মালিকানা সত্ত্বও বাড়ে, যদি কমে তো মালিকানা সত্ত্বও কমে। এবার আসেন ঘাড় তেরা, যেটা পরীক্ষার হলে আপনাকে বিপদে ফেলবে। এই ঘাড় তেরা হচ্ছে ঋণাত্মক উপাদান। পরীক্ষার হলে আপনি ভুলটা করবেন এই জায়গাটাতে। স্যার ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে এই দুইটা উপাদানে, কিন্তু এইচএসসি 25 ব্যাচ আপনার ভুল করা চলবে না, কারণ আপনারা করতেছেন অ্যাকাউন্টিং এর বেসিক ফ্রি ফাউন্ডেশন ক্লাস। ফ্রিতেই আমরা আপনাদেরকে কোন জায়গাতে ভুল হয় সেটা ধরাই দিচ্ছি, মূল ক্লাসে আরো এলাবোরেট করাবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, ঋণাত্মক উপাদান মাইনাস চিহ্ন কোন দুইটার সামনে, উত্তোলন আর হচ্ছে ব্যয়। এই দুইটা হচ্ছে ঝামেলাপূর্ণ, ঘাটতেরা লোক মানে হচ্ছে এই উত্তোলন আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে স্যার এইটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। এই দেখেন সম্পর্কটা কি উল্টা সম্পর্ক। উত্তোলন এবং ব্যয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এবং আমরা আরো জানি যে উত্তোলন এবং ব্যয়ের পরিমাণ হ্রাস পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে। স্যার এই জায়গাটা একটু সবাই ভালো মতো মনোযোগ দিয়ে মনে রাখার চেষ্টা করি, কারণ ভুল আপনার পরীক্ষার হলে এই জায়গাতেই করবেন। আপনার মূলধন এবং আয়ে জীবনও ভুল হবে না, সবাই 100% পারবেন, ভুলটা হবে এই জায়গাতে। একটু মনোযোগ দেই, উত্তোলন এবং ব্যয় তার সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক উল্টা, বিপরীতমুখী সম্পর্ক। উত্তোলন এবং ব্যয় যদি বাড়ে তো মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, উত্তোলন এবং ব্যয়ের পরিমাণ কমলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। তাহলে আমরা শিখলাম স্যার হিসাব সমীকরণের সম্প্রসারণ, আমরা এলাবোরেট করছি, বড় করছি কোন উপাদানটাকে, মালিকানা সত্ত্বকে। ভাঙলে উপাদান পাইছি কয়টা, 4টা উপাদান। কি নাম, মূলধন, উত্তোলন, আয় আর হচ্ছে ব্যয়। এর মধ্যে দুইটা হলো ধনাত্মক, দুইটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক কোন দুইটা, মূলধন এবং আয়, বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, কমলে মালিকানা সত্ত্ব কমে। ঋণাত্মক উপাদান দুইটা, কে, উত্তোলন আর হচ্ছে ব্যয়। এখানে কি ভুল করব না, ভুল করা যাবে না। উত্তোলন এবং ব্যয় বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমবে, উত্তোলন এবং ব্যয় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে। একদম ইজি বিষয়, ইন্টারমিডিয়েটে আপনি শিখে আসছেন, আরেকবার আমরা শিখে ফেললাম। এইবার আসেন আসল খেলায় চলে যাই, যেখান থেকে ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসবেই। এই জায়গাটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করব। আমরা এখন কিছু লেনদেন এবং এর ফলে আর্থিক অবস্থার কি রকমের কি পরিবর্তন হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করেন, আমাদের স্লাইডের মধ্যেই লিখে দেওয়া আছে লেনদেন সমূহের হিসাব সমীকরণের প্রভাব, এর ফলে আর্থিক অবস্থার পরিবর্তনের ধরন পরিমাণগত না কাঠামোগত, এবং আর্থিক অবস্থার বিবরণীতে যোগফলে কি পরিবর্তন হয়। কারণ এই 3টা জায়গা থেকেই না স্যার প্রশ্ন আসে। আপনাকে এরকমের লেনদেন দিবে পরীক্ষার হলে, এরকমের লেনদেন দিবে। যেমন এই যে 1 নম্বর লেনদেনটা কি বলছে, মালিক কর্তৃক বিনিয়োগ। তো মালিক কর্তৃক বিনিয়োগ মানে মালিক মূলধন বিনিয়োগ করছে। তো স্যার মালিক যদি মূলধন বিনিয়োগ করে জাবেদা কি হবে? আসেন আমরা একটু, আমি বোর্ডে লিখতেছি, একটু আপনারা সবাই আমার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলেন। স্যার খাতার মধ্যে লিখে ফেলেন, 1 নাম্বার লেনদেন দিয়ে 1 নাম্বার দিয়ে খাতায় জাবেদাটা লিখে ফেলেন ফার্স্টে। মালিক কর্তৃক বিনিয়োগ জাবেদা কি? কমেন্টেও পারলে লেখেন, খাতার মধ্যেও লেখেন। মালিক কর্তৃক বিনিয়োগ এর জাবেদা হচ্ছে এই, আমাদের নগদান হিসাবকে আমরা করব ডেবিট, আর মালিকের মূলধন হিসাবকে করব হচ্ছে কি স্যার ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। জাবেদা তো স্যার আমরা সবাই পারি, ওকে। এবার আসেন আমরা দেখব এইটার ফলে সমীকরণের প্রভাবটা কি হয়, সমীকরণের প্রভাবটা নির্ণয় করব। এই জায়গা থেকেই স্যার পরীক্ষাতে প্রশ্ন আসবে, মনোযোগ দিয়ে বুঝেন। ফার্স্ট অফ অল ডেবিট করছেন কাকে? নগদান। নগদান কোন ধরনের হিসাব স্যার? নগদান কি? সম্পত্তি। আর সম্পত্তি বাচক হিসাব ডেবিট হওয়ার মানে কি? সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়া। সম্পত্তি বৃদ্ধি পাইলে আপনি লিখবেন এ প্লাস, যেটা আপনি ঘুমায় স্বপ্ন দেখতেছেন। ইন্টারমিডিয়েটে কি পাবেন? এ প্লাস পাবেন। আর এই যে হিসাব সমীকরণে এ প্লাস মানে কি? অ্যাসেট প্লাস।
অ্যাসেট প্লাস মানে কি সম্পত্তি বৃদ্ধি। আমরা শর্টকাট করে সম্পত্তি বৃদ্ধি এই বিষয়টাকে কিভাবে বুঝাচ্ছি, এ প্লাস দিয়ে বুঝাচ্ছি। তাহলে এ প্লাস মানে কি অ্যাসেট প্লাস সম্পত্তির বৃদ্ধি। তারপরে খেয়াল করে দেখেন মালিকের মূলধন হিসাবকে করা হয়েছে ক্রেডিট। আর মূলধন হিসাব ক্রেডিট করার মানে কি, মূলধন হিসাব ক্রেডিট করার মানে হচ্ছে মূলধনের পরিমাণ বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। আর মূলধনের পরিমাণ বাড়লে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয় স্যার, বৃদ্ধি পায়। একটু আগেই পড়ে আসছি ক্যাপিটাল মূলধন, মূলধন বাড়লে মালিকানা সত্ত্বও বাড়ে। তাহলে মালিক যদি ব্যবসায়ে বিনিয়োগ করে এর ফলে সমীকরণের প্রভাব কি, সমীকরণের প্রভাব হচ্ছে এ প্লাস আর ও ই প্লাস। এ প্লাস ওই প্লাস মানে কি সম্পত্তির বৃদ্ধি, মালিকানা সত্ত্বের বৃদ্ধি। সম্পত্তি বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। এবার দেখেন হিসাব সমীকরণের মধ্যে যদি আমরা এই প্রভাবটা একটু দেখাই, এখানে সম্পত্তি নামক উপাদানটা বেড়েছে এবং মালিকানা সত্ত্ব নামক উপাদানটা বেড়েছে। স্যার বুঝতেছেন কিনা, সম্পত্তি বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে, বুঝছি এটা। এবার খেয়াল করে দেখেন কয় পাশ প্রভাবিত হয়েছে স্যার, কয় পাশ, পাশের কথা কি মনে আছে? এই যে সম্পত্তি পাশ আর কি দায় ও মালিকানা সত্ত্ব পাশ, কয় পাশ প্রভাবিত হয়েছে? এই পাশের সম্পত্তি, এই পাশের মালিকানা সত্ত্ব। তাহলে কয় পাশ প্রভাবিত হলো স্যার? দুই পাশ প্রভাবিত হলো। আর আমরা জানি এই দুই পাশ প্রভাবিত হওয়ার নামই হচ্ছে আর্থিক অবস্থার পরিমাণগত বা নিট পরিবর্তন। এই দেখেন ক্লাসের মধ্যে পড়াইছিলাম একদম শুরুতে, দুই পাশ যদি প্রভাবিত হয়, দুই পাশ প্রভাবিত হলে তার নাম কি, পরিমাণগত বা নিট পরিবর্তন। তাহলে মালিক ব্যবসায়ে যদি বিনিয়োগ করে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সমীকরণের প্রভাব কি, অ্যান্সার কি দেখাবেন? সম্পত্তি বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। একটু ডিপ থেকে যদি প্রশ্ন আসে, জিজ্ঞাসা করবে এইটা কোন ধরনের পরিবর্তন, এই পরিবর্তনে আইসা অনেকে আটকে যায়। আপনারা এইচএসসি 25 ব্যাচ, আপনারা আই এডুকেশনের ক্লাস করতেছেন, আপনারা আটকাবেন না, কারণ আপনারা শিখছেন সমীকরণের দুই পাশ প্রভাবিত হলে তার নাম কি, পরিমাণগত বা নিট পরিবর্তন। পরিমাণগত বা নিট পরিবর্তন। একজন বলছেন স্যার একটু আস্তে পড়ান। আস্তে মানে কি আমি আস্তে আস্তে কথা বলবো, স্লো স্লো কথা বলবো, নাকি একটু ধীরে ধীরে পড়াবো? আমার গলার ভয়েস কি বেশি লাউড হয়ে যাচ্ছে স্যার? আমি কি খুব বেশি স্পিডে যাচ্ছি? একটু বলেন, বেশি স্পিড হয়ে যাচ্ছে, ধরতে কি কষ্ট হচ্ছে? স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, অনেক পড়তে হবে, একটু স্পিড বাড়াইতে হবে স্যার। আজকে প্রথম দিন, ইনশাল্লাহ আগামীকালকে যখন ক্লাস করবেন তখন ইনশাল্লাহ স্পিডের সাথে তাল মিলাই ফেলতে পারবেন। আর আমি ক্লাস নেওয়ার আগে একটু স্পিড খেয়ে আসছিলাম স্যার, একটু স্পিড বেড়ে গেছে। আপনারাও স্পিড খেয়ে ক্লাসে পড়তে বসবেন। অ্যাকাউন্টিংয়ে থিওরি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, অনেক কিছু আমাদের শিখতে হবে, স্পিড বাড়াইতে হবে স্যার। আমি চেষ্টা করতেছি স্লো যাওয়ার, কিন্তু আপনাদেরকে একটু স্পিড বাড়াইতে হবে স্যার, কারণ আমাদেরকে 3 মাসের মধ্যেই স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন টোটালটা শেষ করে ফেলতে হবে। পরীক্ষা যখনই হোক, পরীক্ষা ডিসেম্বরে হোক, পরীক্ষা সামনের বছরে নির্বাচনের পরে যখনই হোক, আমার টার্গেট 3টা মাস ভালো মতো পড়বো, 3 মাসে অ্যাকাউন্টিংয়ের একদম 20-এ 20 যাতে আপনি শিওর পেতে পারেন, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করব। সো একটু সিরিয়াস থাকলে আপনার পক্ষে চান্স পাওয়া সম্ভব। আসেন পরবর্তী 2 নাম্বার লেনদেনটা দেখি। দেখেন 2 নাম্বার লেনদেনে বলছে, আসেন এইটা করি, মালিক কর্তৃক নগদ উত্তোলন। এবার একটু স্যার তাড়াতাড়ি করি, মালিক কর্তৃক নগদ উত্তোলন। সবাই যার যার খাতায় জাবেদা লিখে ফেলেন। মালিক কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক উত্তোলনের জাবেদা কি, উত্তোলনের জাবেদা কমেন্টে লিখবেন উত্তোলনের জাবেদা কি। উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। উত্তোলনের জাবেদা পেলাম। আসেন এটা সমীকরণের প্রভাব বের করি। স্যার ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্পিড ঠিক আছে, ওকে আসেন খেয়াল করি। জাবেদা লিখলাম, উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসেন প্রভাবটা নির্ণয় করি। আশা করি আপনারা পারবেন। সবাই একটু দ্রুত কমেন্টে লেখেন তো দেখি, কমেন্টে লেখেন উত্তোলনের ফলে সমীকরণের প্রভাব কি হবে, একটু কমেন্টে লেখেন। এই যে আপনারা পারতেছেন, ভেরি গুড। উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট মানে কি, উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর উত্তোলনের পরিমাণ, উত্তোলন যে ঘাড় তারা মনে আছে, উল্টা সম্পর্ক। উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে, হ্রাস পাবে বা কমে যাবে। উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়।
অপরদিকে নগদান, নগদান যেন কোন ধরনের হিসাব? নগদান হচ্ছে সম্পত্তি, সম্পত্তিবাচক হিসাব। ক্রেডিট করার মানে কি? সম্পত্তির পরিমাণ কমে যাওয়া। সম্পত্তি ডেবিট হলে সম্পত্তি বাড়ে, আর সম্পত্তি ক্রেডিট হলে সম্পত্তির পরিমাণ কমে। তাহলে উত্তোলনের ফলে প্রভাব কি হচ্ছে? মালিকানা সত্ত্ব হ্রাস আর হচ্ছে সম্পত্তির পরিমাণ হ্রাস। এবার খেয়াল করে দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এই পরিবর্তন নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না আপনাকে। এই দেখেন এখানে সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে আর মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পেয়েছে। স্যার খেয়াল করেন, খেয়াল করেন, কয় পাশ প্রভাবিত হয়েছে? কয় পাশ? কয় পাশ প্রভাবিত হলো? কয় পাশ? দুই পাশ। আর দুই পাশ প্রভাবিত হওয়ার নাম কি? দুই পাশ প্রভাবিত হওয়ার নাম কি? দুই পাশ প্রভাবিত হওয়ার নাম পরিমাণগত বা নিট পরিবর্তন। এই দেখেন বুঝতেছেন কিনা? দুই পাশ প্রভাবিত হওয়ার নাম কি? পরিমাণগত বা নিট পরিবর্তন। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, বুঝে ফেলছি। ওকে ফাইন। জান্নাত আকন্দ উত্তর লিখছেন, ফাহমিদা সুলতানা লিখছেন, জিহাদ জোনায়েদ, আফরোজা পারভিন, রাখি, ইশতিয়াক। ভাই অনেকগুলা নাম, ভাই ক্লাসের মধ্যে নাম পড়তে গেলেই তো আমার 10 মিনিট লেগে যাবে। সো নাম পড়া বাদ দেই, আপনারা কমেন্ট করতে থাকেন। অনেকের আবার মনের মধ্যে এটা কাজ করে যে আমি কষ্ট করে লিখলাম, স্যার হচ্ছে কমেন্টে আমার নামটা পড়লো না। স্যার এটার জন্য প্লিজ মন খারাপ করেন না, নাম ইনশাল্লাহ পড়বো, নাম ইনশাল্লাহ পড়ার মতো অনেক সময় পাওয়া যাবে। আমি শুধু কমেন্টে আপনার নাম পড়বো না, যার যার নাম পড়বো সে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সের নামটা আমি পড়তে চাই। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দিবে সেই দিন যেন আপনাদের এই নামগুলো থাকে, এই দোয়াটা আমার মন থেকে থাকলো। সো ক্লাসের মধ্যে যদি আমি নাম না পড়ি প্লিজ রাগ করবেন না। ওকে আসেন, তারপরে আসেন, তাড়াতাড়ি করতে হবে। লেনদেন নাম্বার 3, 3 নাম্বার লেনদেন। 3 নাম্বারে বলছে নগদে সেবা গ্রহণ করছেন, সেবা গ্রহণ করছেন। সেলুনে গেলেন, গিয়ে আপনি চুল কাটাইলেন, তো সেলুনে গিয়ে চুল কাটাইলে আপনি কি সেবা গ্রহণ করতেছেন। মেয়েরা যখন বিউটি পার্লারে যান, গিয়ে সাজুগুজু করে আসেন, কি গ্রহণ করেন? সেবা গ্রহণ করেন। তো যদি আপনি সেবা গ্রহণ করেন, তার বিনিময়ে ওই নাপিতকে কি টাকা দেওয়া লাগে, বিউটিশিয়ানকে টাকা দিতে হয়, তাহলে সেবা যদি গ্রহণ করেন এটা হচ্ছে ব্যয়। স্যার একটু জাবেদাটা লিখে ফেলি সবাই, এটা গুরুত্বপূর্ণ জাবেদা, খুবই গুরুত্বপূর্ণ জাবেদা, প্রশ্ন আসে এখান থেকে। নগদে সেবা গ্রহণ, সেবা গ্রহণের জাবেদা হচ্ছে সেবা ব্যয় হিসাবটা হবে ডেবিট আর নগদান হিসাবটা হবে হচ্ছে স্যার ক্রেডিট। সেবা ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার দেখেন একই রকমের আরো একটা লেনদেন, আসেন দুইটা একসাথে শিখি, তাহলে আমাদের পড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। খেয়াল করে দেখেন এখানে বলছে ধারে বা বাকিতে সেবা গ্রহণ। এখন সেবা গ্রহণ করতেছেন ধারে বা বাকিতে, অর্থাৎ আপনি টাকা দেন নাই, টাকা যদি না দেন তখন কি হবে? তখনকার জাবেদা খেয়াল করেন, তখনকার জাবেদা হবে হচ্ছে এই যে সেবা ব্যয় হিসাবটা হবে ডেবিট, আর যেহেতু আমরা টাকা এখন দেই নাই, পরবর্তীতে দিতেই হবে, এর জন্য প্রদেয় হিসাবকে করতে হবে হচ্ছে ক্রেডিট। সেবা ব্যয় হিসাব ডেবিট আর হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। একটু ওয়েট করবেন, আমাদের দ্রুত ক্যামেরাটা ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করবেন সবাই, একটু ওয়েট করবেন। ক্যামেরা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। যার যার খাতার মধ্যে যদি লেখা হয়ে থাকে খাতার মধ্যে নিজেরা একটু সমাধানটা করে ফেলেন। আমি ক্যামেরাটা ঠিক করে ফেলতেছি এখনই। ক্যামেরাটা সারাদিন ধরে ক্লাস চলছে, আপনাদের ইংরেজি ক্লাস ছিল, এখন আবার সাধারণ জ্ঞান ক্লাস চলতেছে। স্যার ব্যাটারি চার্জ দেওয়ারই আমরা টাইম পাচ্ছি না। জাস্ট এই যে আমাদের ব্যাটারি অলরেডি চলে আসছে, জাস্ট ব্যাটারিটা রিপ্লেস করে দিলে ইনশাল্লাহ ক্লাসটা আমরা আবার দেখতে পাবো, সবাই দেখতে পাবো। শুনতে তো পাচ্ছেন আমাকে? ওকে, আমার কথা শুনে শুনে জাবেদাগুলো লিখে ফেলেন। আমরা লিখছিলাম নগদে সেবা গ্রহণের জাবেদা, সেবা ব্যয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আরেকটা শিখছিলাম সেবা গ্রহণ, কিন্তু সেটা ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে, এই চলে আসছি আমরা, চলে আসছি। ওকে, ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে সেবা গ্রহণের জাবেদা, সেবা ব্যয় হিসাব ডেবিট আর হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব দ্বারা স্যার কাকে বুঝায়? প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদারের অপর নাম, পাওনাদারের অপর নাম হচ্ছে প্রদেয় হিসাব। আসেন আমরা সমীকরণের প্রভাবগুলো সবাই একটু কমেন্টে লিখবেন, সবাই দ্রুত কমেন্টে লিখবেন, শেখা হয়ে যাবে, পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে আসবে, এগুলাই আসবে, এগুলাই আসবে। একটু পরে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করব, সেখানে পাবেন। ওকে, প্রথমে নগদে সেবা গ্রহণ, নগদে সেবা গ্রহণ করলে সেবা ব্যয় হিসাব ডেবিট। ব্যয় হিসাব ডেবিট মানে হচ্ছে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, ও ই মাইনাস।
নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট মানে হচ্ছে সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে, তাহলে নগদে সেবা গ্রহণ করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় আর হচ্ছে সম্পত্তি হ্রাস পায়। এবার আসেন এই যে মাঝখানে দাগ কেটে আলাদা করে ফেললাম, ধারে বা বাকিতে সেবা গ্রহণ সেম জাবেদা, সেবা ব্যয় হিসাব ডেবিট। সেবা যদি ব্যয় হিসাব ডেবিট হয় তাহলে ব্যয় বৃদ্ধির ফলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, এইটা ঠিক আছে আগেরটার মতোই। খেয়াল করেন এই যে প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রদেয় হিসাব বা পাওনাদার একটা চলতি দায়, আর দায়বাচক হিসাব ক্রেডিট হওয়ার মানে হচ্ছে স্যার দায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া। দায় বৃদ্ধি পেলে হবে দায় হিসাব হবে হচ্ছে স্যার কি ক্রেডিট হবে, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে আর হচ্ছে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথম লেনদেনটা ছিল নগদে সেবা গ্রহণ, নগদে সেবা গ্রহণের ফলাফল কি মালিকানা সত্ত্ব হ্রাস আর হচ্ছে সম্পত্তি হ্রাস। তারপরেরটা ধারে বা বাকিতে সেবা গ্রহণ, ধারে বা বাকিতে সেবা গ্রহণ মালিকানা সত্ত্ব হ্রাস আর হচ্ছে দায়ের পরিমাণ বৃদ্ধি। একটু স্যার কমেন্টে লিখে জানান এই দেখেন বুঝছে কিনা। একজনের প্রশ্ন সেবা আর নগদান এই দুইটা এর ভিতর না স্যার, সেবা যদি আয় থাকে এটা আয়বাচক হিসাব, সেবা যদি ব্যয় থাকে সেটা হবে ব্যয়বাচক হিসাব। স্যার নগদান হচ্ছে সম্পত্তি আর প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদার। ওকে, এবার এখান থেকে প্রশ্নটা যেখান থেকে আমি করব খেয়াল করেন পরিবর্তনের ধরনটা, খেয়াল করেন পরিবর্তনের ধরনটা। এই যে লিখলাম A = L + OE, এখানে মালিকানা সত্ত্ব কমছে আর হলো সম্পত্তি কমছে। কয় পাশ প্রভাবিত হয়েছে স্যার? এখানে প্রভাবিত হয়েছে 2 পাশ। মূল মজাটা হচ্ছে পরেরটাতে, এই জায়গাটা খেয়াল করে দেখেন A = L + OE, এখানে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেছে আর হচ্ছে দায়ের পরিমাণ বেড়ে গেছে। দায়ের পরিমাণ বাড়ছে মালিকানা সত্ত্ব কমছে। স্যার খেয়াল করেন এই জায়গাটা কয় পাশ প্রভাবিত হয়েছে? সম্পত্তি পাশে কোনো পরিবর্তন নাই। কয় পাশ? শুধু এক পাশ। সেটা কোন পাশ? দায় ও মালিকানা সত্ত্বের পাশ। এবং মনে রাখেন এই এক পাশ প্রভাবিত হওয়ার নাম হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তন একদম নিচে লিখছি, দেখেন বুঝছেন কিনা, আমি উপরে লিখে দিই। এক পাশ প্রভাবিত হওয়ার নাম হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। সমীকরণের এক পাশ প্রভাবিত হলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন হয়। আর 2 পাশ তো আমরা জানি 2 পাশ প্রভাবিত হলে কি হবে? পরিমাণগত বা নিট পরিবর্তন। তাহলে 2 পাশ প্রভাবিত হলে পরিমাণগত বা নিট, ঝামেলাটা হচ্ছে এক পাশে গিয়ে। এক পাশ হলে নাম কি? গুণগত বা কাঠামোগত। আশা করি এই পর্যন্ত বুঝছি আমরা। স্যার সেবা আয় হবে না কেন? কারণ আপনি এখানে সেবা গ্রহণ করছেন। সেবা গ্রহণ, বিউটি পার্লারে গিয়ে আপনি সাজুগুজু করলেন, সেবাটা আপনি গ্রহণ করছেন। সেবা গ্রহণ করলে হচ্ছে সেবা ব্যয়। এবার যে জায়গাতে কনফিউশন, এই কনফিউশন দূর হবে এখনই। সেবা গ্রহণ তো শিখছেন, এইবার দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনি যেটা দেখতে চলছেন সেটা হচ্ছে সেবা প্রদান। আগেরটা কি ছিল? সেবা গ্রহণ। এইবার শিখবেন সেবা প্রদান। আপনি সেবা যদি প্রদান করেন, স্যার সেবা যদি আমরা প্রদান করি, সেবা গ্রহণ করলে এই যে লিখে রাখি পাশে, তাহলে মনে থাকবে সেবা যদি আমরা গ্রহণ করি সেটাকে ব্যয় হিসেবে চিহ্নিত করতে হবে। সেবা গ্রহণ করলে হচ্ছে ব্যয়, কিন্তু সেবা প্রদানটা হবে হচ্ছে আয়। আসেন এই দুইটা জাবেদা খেয়াল করি। 5 নাম্বার লেনদেন, 6 নাম্বার লেনদেন। 5 নাম্বারে বলছে নগদে সেবা প্রদান। তো নগদে সেবা যদি আপনি প্রদান করেন, সেবা প্রদান করলে আপনি সেবার বিনিময়ে টাকা পাচ্ছেন, নগদান হিসাব ডেবিট। আর সেবা প্রদান করলে হবে সেবা আয় হিসাবটা হবে ক্রেডিট। তাহলে স্যার সেবা যদি আপনি গ্রহণ দেওয়া থাকে প্রশ্নে, সেবা গ্রহণ দেওয়া থাকলে সেটা কি হবে? ব্যয়। আর সেবা যদি প্রদান বলা হয়, সেবা প্রদান বললে হবে হচ্ছে আয়। সেবা গ্রহণ বললে ব্যয়, সেবা প্রদান বললে আয়। কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জানান। কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা? ওকে আসেন মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল করে দেখেন নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এটা কখন? যখন আপনি নগদে সেবা প্রদান করতেছেন। এবার যদি পরীক্ষাতে এইটা প্রশ্ন দেয়, নগদে সেবা প্রদান না বলে যদি আপনাকে ধারে বা বাকিতে সেবা প্রদান যদি বলে তখন কি হবে? ধারে বা বাকিতে সেবা প্রদান করলে তখন নগদান হিসাব হবে না, তার পরিবর্তে হবে হচ্ছে প্রাপ্য হিসাব।
প্রাপ্য হিসাবটাকে করতে হবে ডেবিট, আর সেবা আয় হিসাবটাকে করতে হবে হচ্ছে ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। একটু আমাকে কমেন্টে জানান যে আপনারা এই পর্যন্ত এই দুইটা জাবেদা বুঝছি কিনা, এই দুইটা জাবেদা বুঝছি কিনা। সমীকরণের প্রভাবগুলো আমাকে একটু লিখে জানায়েন, সমীকরণের প্রভাবগুলো একটু লিখে জানান। ওকে, আসেন আপনাদের সাথে সাথে আমিও করি, তাহলে মিলাইতে পারবো। শুরুতেই আমরা ডেবিট করলাম কাকে? এই যে নগদে যখন সেবা প্রদান, নগদে সেবা প্রদানের সময় নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট মানে হচ্ছে এ প্লাস সম্পত্তির বৃদ্ধি, আর সেবা আয় হিসাব ক্রেডিট। আয় হিসাব বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে, সম্পত্তি বাড়বে, আর হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়বে। এবার আসেন তারপরেরটাতে যাই। তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব, যখন আমরা ধারে বা বাকিতে সেবা প্রদান করি, প্রাপ্য হিসাব ডেবিট, আর হচ্ছে সেবা আয় হিসাব ক্রেডিট। এখানের প্রভাবটাও খেয়াল করেন। প্রাপ্য হিসাব কার অন্য নাম? দেনাদারের অন্য নাম। দেনাদারের অন্য নাম হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব ডেবিট মানে এখানেও সম্পত্তি বাড়বে, আর সেবা আয় হিসাব ক্রেডিট, এর ফলে মালিকানা সত্ত্বের পরিমাণও বাড়বে, সম্পত্তি বাড়বে, আর হচ্ছে মালিকানা সত্ত্ব মানে বাড়বে। স্যার আরেকবার বলেন, ক্লিয়ার না? ওকে, আমি আরেকবার বলছি, কোনো সমস্যা নাই। খেয়াল করে দেখেন, আমরা যখন প্রশ্নে সেবা গ্রহণ পাবো, সেবা গ্রহণটাকে কি বলা হবে? ব্যয় বলা হবে। আর যদি সেবা প্রদান দেওয়া থাকে, সেবা প্রদান করলে কি হবে? আয় অর্জিত হবে। তাহলে সেবা প্রদান দেওয়া থাকলে হবে সেবা আয়। তো যখন নগদে সেবা প্রদান করছেন, নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। যখন ধারে বা বাকিতে টাকা যেহেতু পাই নাই, ভবিষ্যতে পাবো, তাই প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট। আর সেবা প্রদান দেওয়া থাকার কারণে সেবা আয় হিসাব ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এই হলো দুইটা জাবেদা। এবার সমীকরণের প্রভাব, সম্পত্তির পরিমাণ বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, সম্পত্তি বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে। মজাটা খেয়াল করেন, জাবেদা দুইটা আলাদা আলাদা, কিন্তু সমীকরণের প্রভাবটা একই, সেম প্রভাব। সেটা কি? সম্পত্তি বাড়ে আর মালিকানা সত্ত্ব বাড়ে। স্যার কয় পাশ প্রভাবিত হয়? কয় পাশ প্রভাবিত হয়? খেয়াল করেন, সম্পত্তি বাড়ে আর মালিকানা সত্ত্ব বাড়ে। কয় পাশ প্রভাবিত হয়েছে স্যার? 2 পাশ। একটু সবাই কমেন্টে চেক করেন যে এইটা আপনি পরিমাণগত পরিবর্তন লিখছেন কিনা। গুণগত লিখে থাকলে সেটা ভুল হবে, এটা হবে পরিমাণগত বা নিট পরিবর্তন। কারণ এখানে কয় পাশ প্রভাবিত হয়েছে? 2 পাশ। 2 পাশ প্রভাবিত হলে পরিমাণগত বা নিট পরিবর্তন। সেবা কোনো সম্পদ না, তাই স্যার সেবা সম্পদ না, সেবা আপনি প্রদান, সেবা আপনি গ্রহণ। তাহলে হয় সেবা আয় অথবা সেবা ব্যয়। তাহলে সেবা ব্যয়ের সাথে নগদ আসতে পারে, প্রদেয় হিসাব আসতে পারে, আবার সেবা আয়ের সাথে নগদ আসতে পারে, প্রাপ্য হিসাব বা দেনাদার আসতে পারে। বাট সেবাটা হয় আয় হবে অথবা সেবাটা ব্যয় হবে। আশা করি ক্লিয়ার। তাহলে স্যার 2 পাশ প্রভাবিত হলে নাম কি? পরিমাণগত বা নেট পরিবর্তন। জান্নাত আকন আপনি হচ্ছে বুঝছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকিরাও একটু আপনাকে লিখে জানাবেন বুঝছেন কিনা। 2 পাশ প্রভাবিত হলে কি? পরিমাণগত বা নেট পরিবর্তন। তাহলে স্যার আমরা শিখলাম, সেবা গ্রহণ দেওয়া থাকলে অবশ্যই কি মনে করতে হবে? সেবা গ্রহণ করলে ব্যয় সংগঠিত হয়। সেবা যদি আপনি গ্রহণ করেন তখন ব্যয় সংগঠিত, আর সেবা প্রদান করলে কি হবে? আয় অর্জিত হবে। আয় অর্জিত সব মুছে দিয়ে আমি আরেকবার লিখে দেই, খাতার মধ্যে নোট করে রাখেন। কারণ এই জায়গাতে পরীক্ষার হলে গিয়ে আপনি ভেজালে পড়বেন, যাতে ভেজালে আপনি না পড়েন তাই আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে সেবা প্রদান, আরেকটা হচ্ছে সেবা গ্রহণ। একটু স্যার নোট করে ফেলি, সবাই নোট করে ফেলি। সেবা প্রদান এইটার সাথে আপনার মিল আছে হচ্ছে পণ্য বিক্রয়ের, আর সেবা গ্রহণের সাথে মিল আছে হচ্ছে পণ্য ক্রয়ের। এবার আপনার জন্য মনে রাখাটা ইজিয়ার হবে। তাহলে সেবা প্রদান যারা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তারা হচ্ছে গ্রাহকদেরকে সেবা প্রদান করে, আর উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে পণ্য বিক্রয় করে। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে? পণ্য বিক্রয় করে, আর সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রাহকদেরকে সেবা প্রদান করে। তাহলে সেবা প্রদান বা পণ্য বিক্রয় করার ফলে কি হবে? আয় অর্জিত হবে। তাইলে সেবা প্রদানের ফলে কি হবে? আয় অর্জিত। পণ্য বিক্রয় করলে কি হবে? আয় অর্জিত। অপরদিকে
আপনি যখন পণ্যদ্রব্য ক্রয় করেন অথবা সেবা গ্রহণ করেন, সেবা গ্রহণ যখন আপনি করেন তখন আপনার ব্যয় বা খরচ সংঘটিত হয়। সেবা গ্রহণ করলে হবে ব্যয় বা খরচ সংঘটিত, পণ্য ক্রয় করলে হবে ব্যয় বা খরচ সংঘটিত। স্যার একটু হয় স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা খাতার মধ্যে লিখে রাখেন, স্ক্রিনশট দেন অথবা খাতার মধ্যে লেখেন এবং আমাকে জানান এইটা আপনার মাথার মধ্যে ঢুকছে কিনা, কারণ এই জায়গা থেকেই না স্যার প্রায়ই প্রশ্ন আসে এবং আপনার হচ্ছে গোলায় ফেলেন। গোলায় ফেলা যাবে না, গোলায় ফেলা যাবে না, একটু ভালো মতো খাতার মধ্যে লিখে ফেলেন, খাতার মধ্যে লিখে ফেলেন। সেবা যদি আমরা প্রদান করি, সেবা প্রদান করলে আমাদের আয় অর্জিত হয়, সেবা প্রদান করলে হবে আয় অর্জিত। আর হচ্ছে যখন আমরা সেবাটা গ্রহণ করি, সেবা গ্রহণ করলে হবে ব্যয় বা খরচ সংগঠিত, ব্যয় বা খরচ হবে হচ্ছে আমাদের সংগঠিত, ব্যয় বা খরচ হবে হচ্ছে সংগঠিত। ওকে ওকে, আশা করি এই পর্যন্ত বুঝছি আমরা, আশা করি এই পর্যন্ত বুঝছি, আশা করি এই পর্যন্ত বুঝছি আমরা। ওকে, খাতার মধ্যে সবার লেখা হয়েছে কিনা, সবার খাতার মধ্যে লেখা হয়েছে কিনা আমাকে জানায়েন। সবাই খাতার মধ্যে লিখছেন কিনা, সবাই খাতার মধ্যে লেখা শেষ করতে পারছেন কিনা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে হচ্ছে স্যার প্রশ্ন আসে পরীক্ষাতে। স্যার একটু ঠিক আছে কিনা আমি চেক করে নিলাম। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা, আমার ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা আমি একটু চেক করে নেই, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আপনার একটু আমাকে জানায়েন সব ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, কথা শুনতে পাচ্ছেন কিনা, কথা শুনতে পাচ্ছি কিনা, কথা শুনতে পাচ্ছি কিনা, আমার কথা শুনতে পাচ্ছি কিনা আপনারা ঠিক মতো, আশা করি দেখতে পাচ্ছি, বাট কথা শুনতে পাচ্ছি কিনা একটু জানায়েন, কথা শুনতে পাচ্ছি কিনা, সব ঠিক আছে কিনা একটু জানান আমাকে, সব ঠিকঠাক মতো আছে কিনা একটু চেক করে নেই। হ্যাঁ, যদি সব ঠিকঠাক থেকে থাকে ওকে ফাইন, তাহলে আমাদের আশা করি লেখা হয়ে গেছে। যদি আমাদের এটা লেখা হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এটা নিয়ে আর সামনে না বাড়াই, এটা নিয়ে সামনে আর না বাড়াই, কারণ এটা অলরেডি আমাদের আলোচনায় শেষ। আরও কিছু লেনদেন আমাদের আছে, এগুলো হচ্ছে আপনারা নিজেরা আশা করি করতে পারবেন। ওকে, এগুলো আমি আর না দেখিয়ে আমরা সরাসরি হচ্ছে পরীক্ষাতে যেই রকমের প্রশ্ন আসছে সেইটা সমাধান করি, রিয়েল কিছু কোশ্চেন সমাধান করব, রিয়েল কিছু কোশ্চেন সমাধান করব। সবাই একটু কমেন্টে আমাকে অ্যান্সার লিখবেন। এই খেয়াল করেন, ঢাবি 24-25 একদম লেটেস্ট প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসা একদম লেটেস্ট প্রশ্ন, একদম গত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন। এই দেখেন বলছিলাম সমীকরণ টপিক থেকে প্রশ্ন আসে, গত বছর আসছে, গত বছরই আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়। আসেন এই কোশ্চেনটা আমরা সবাই মিলে সমাধান করি, আপনাদের সময়েও এই রকম প্রশ্নই আসার পসিবিলিটি আছে। খুব মনোযোগ দিয়ে দেখেন কোশ্চেনগুলো কিভাবে সমাধান করতে হয়, একটু কমেন্ট করে উত্তর লেখার চেষ্টা করবেন সবাই। ওকে, খেয়াল করে দেখেন, এখানে বলছে নিচের কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণের একটা দায়ের পরিমাণ কমবে, দায়ের পরিমাণ কমবে মানে এল হবে হচ্ছে মাইনাস, এবং আরেকটি দায়ের পরিমাণ বাড়বে, আরেকটি দায়ের পরিমাণ বাড়বে মানে এল হবে হচ্ছে প্লাস। তাহলে দায়ের পরিমাণ কমবে আর দায়ের পরিমাণ বাড়বে, দায় কমবে দায় বাড়বে কোন লেনদেনের ফলে? অপশনগুলো খেয়াল করেন, ধারে সেবা প্রদান, পাওনাদারকে চেকের মাধ্যমে প্রদান, পাওনাদারের বিলে স্বীকৃতি প্রদান, দেনাদারের চেক প্রত্যাখ্যান। একটু সবাই কমেন্টে অ্যান্সার লিখেন দেখি, সবাই কমেন্টে একটু অ্যান্সার লেখেন দেখি। ওকে ওকে, অ্যান্সার পাচ্ছি আমরা। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, সি নাম্বার। কিভাবে উত্তর হয় খেয়াল করেন, পাওনাদারের বিলে আপনি যদি স্বীকৃতি প্রদান করেন, পাওনাদারের জন্য যে বিল সেটার নাম হচ্ছে স্যার প্রদেয় বিল। পাওনাদারকে যে বিল আপনি স্বীকৃতি দেন সেটা হচ্ছে প্রদেয় বিল। তাহলে পাওনাদারের বিলে স্বীকৃতি দিলে আপনার জাবেদাটা হবে এই রকম, যে পাওনাদার হিসাবটা হবে হচ্ছে ডেবিট আর প্রদেয় বিল হিসাবটা হবে ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। ওকে, এবার আসেন সমীকরণের প্রভাবটা বের করি। পাওনাদার হিসাব ডেবিট মানে হচ্ছে দায়ের পরিমাণ হ্রাস পাবে, আর প্রদেয় বিল হিসাব ক্রেডিট মানে দায়ের পরিমাণটা বাড়বে। দায় হিসাব কমবে, দায় হিসাব বাড়বে, দায় কমবে দায় বাড়বে। কোথায় আছে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। যারা যারা সঠিক উত্তর দিচ্ছেন আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ওকে, এবার আসেন পরবর্তী কোশ্চেনে যাই। এটা গত বছরের কোশ্চেন ছিল, আসেন এবার সামনে এগিয়ে যাই। আমরা অল্প কয়েকটা কোশ্চেন সমাধান করব যাতে
আমাদের এতক্ষণ যা যা পড়লাম এটা আমাদের বেসিকটা যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়। এবার আসেন পরবর্তী কোশ্চেন নাম্বার 2। দেখেন 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, 2 নাম্বার প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে নিচের কোন লেনদেনটির করলে কোম্পানির মোট সম্পত্তি 15,000 টাকা স্যার বৃদ্ধি পাবে, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, মোট সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, মোট সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে। ওকে, আসেন অ্যান্সার খুঁজে বের করি। এখানে বলছে নগদে 15,000 টাকার দায় পরিশোধ। তো দায় যদি আপনি পরিশোধ করেন, নগদে 15,000 টাকার দায় পরিশোধ করে দিচ্ছেন, তো দায় পরিশোধ করলে দায়ের পরিমাণটা কমবে আর নগদ নামক সম্পত্তিটা কমবে। তারপরে নগদে 15,000 টাকায় আপনি একটা গাড়ি ক্রয় করছেন। স্যার 15,000 টাকা দিয়ে কি গাড়ি কেনা যায়? এটা কোনো কথা হইলো? এটা মানে খেলনা গাড়ি কিনছে, খেলনা গাড়ি। আচ্ছা, তাহলে গাড়ি যদি আপনি ক্রয় করেন তাহলে প্রভাবটা কি হচ্ছে স্যার? গাড়ি যদি আপনি ক্রয় করেন, গাড়ি নামক সম্পত্তি বাড়ে আর নগদ নামক সম্পত্তি কমে। সম্পত্তি একবার বাড়ে, সম্পত্তি একবার কমে। তারপরে দেখেন সি নাম্বারে বলছে ধারে 15,000 টাকায় আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করছেন কিন্তু সেটা হচ্ছে ধারে বা বাকিতে, মানে টাকা আপনি দেন নাই, পরে দিবেন। আসবাবপত্র কিনছেন, তো আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র নামক সম্পত্তি বাড়বে আর যেহেতু ধারে তাই আসবাবপত্র সরবরাহকারী নামক দায়ের পরিমাণ বাড়বে, সম্পত্তি বাড়বে আর দায় বাড়বে। আর ডি নাম্বারে বলছে দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় করা হলো। দেনাদারের কাছ থেকে টাকা আদায় করলে নগদান হিসাব ডেবিট, সম্পত্তি বাড়ে আর দেনাদার হিসাব ক্রেডিট, সম্পত্তির পরিমাণ কমে। সম্পত্তি বাড়বে, সম্পত্তির পরিমাণ কমবে। আচ্ছা, তাহলে আমরা 4টা উপাদানের প্রভাব তো বের করে ফেলছি। এবার দেখেন অ্যান্সারটা কি হবে। অ্যান্সারটা হচ্ছে কি, মোট সম্পত্তি, টোটাল সম্পত্তির পরিমাণ 15,000 টাকা বাড়াইতে হবে। দেখেন এ নাম্বার অপশনে সম্পত্তির পরিমাণ বাড়ছে না কমছে? সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে, তাহলে এ নাম্বার অপশন বাতিল। বি নাম্বার অপশনে সম্পত্তি একবার বৃদ্ধি, সম্পত্তি একবার হ্রাস। আপনি এক পা সামনে আগাইলেন, আরেক পা সামনে পিছনে গেলেন। এক পা সামনে আগাইলাম, এক পা সামনে পিছনে গেলাম। সম্পত্তি একবার বাড়াইলাম, সম্পত্তি একবার কমাইলাম। মানে কি, যেখানে ছিলাম সেখানেই আছি। মোট সম্পত্তি বাড়েও নাই, মোট সম্পত্তি কমেও নাই। তাহলে এখানে সম্পত্তির পরিমাণটা কি থাকতেছে? অপরিবর্তিত। অপরিবর্তিত, সম্পত্তির কোনো পরিবর্তন হয় নাই। এই দেখেন সেম কাহিনী ডি নাম্বার অপশনেও, এখানেও সম্পত্তির পরিমাণ হচ্ছে অপরিবর্তিত, বাড়েও নাই কমেও নাই। তাহলে সম্পত্তির পরিমাণটা শুধুমাত্র বাড়ছে কোথায়? সম্পত্তির পরিমাণ বাড়ছে হচ্ছে এ নাম্বার, এ প্লাসটাও শুধুমাত্র কোথায়? অপশন নাম্বার সি তে। এখানে পাশাপাশি দায়ের পরিমাণ বেড়েছে কিন্তু শুধু সম্পত্তির পরিমাণের বৃদ্ধি কোথায় আছে? অপশন নাম্বার সি। তাহলে সঠিক উত্তর হবে স্যার কোনটা? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। এই রকমের বিশ্লেষণ করে করে আপনাকে প্রত্যেকটা কোশ্চেন পড়তে হবে, প্রত্যেকটা অপশনের সমীকরণের প্রভাব জানতে হবে এবং তারপরে আপনি এভাবে অ্যান্সার বের করতে পারবেন। অনেকের মনে হতে পারে স্যার একটু সময় আমাদের বেশি লাগতেছে। স্যার সময় বেশি, শুরুতে আপনি শিখতেছেন প্রত্যেকটা লেনদেনের প্রভাব বের করা। আপনি যখন এই ধরনের প্রশ্ন আমার সাথে সাথে নিজে নিজে যখন আরো প্র্যাকটিস করবেন, এরকমের আরো 10টা কোশ্চেন যখন আমরা ক্লাসে প্র্যাকটিস করব, তখন আমরা প্রশ্ন দেখেই অ্যান্সার করে ফেলতে পারবো। তাহলে সময় কতক্ষণ লাগতেছে শিখতে সেটা ইম্পর্টেন্ট না, বটম লাইন হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আপনি এই কোশ্চেনটা 30 সেকেন্ডে সলভ করতে পারেন কিনা। ডেফিনেটলি পারবেন, বাট তার জন্য আগে বাসায় এই রকমের কোশ্চেনগুলো 10 বার প্র্যাকটিস করতে হবে। ক্লাসে আমি একবার পড়ালাম, এই ক্লাসটা আপনি আরেকবার রিপিট দেখেন, আমাদের এই এডুকেশনের পেজে থাকবে, ওয়েবসাইটে ক্লাসটা থাকবে। এই ক্লাসটা আপনি আরেকবার দেখেন, আরেকবার দেখেন, খাতার মধ্যে নিজে নিজে একটু লেখেন। এই যে আমি দেখেন প্রত্যেকটা অপশনের সামনে সমীকরণের প্রভাব লিখছি, এরকম আপনিও খাতার মধ্যে লেখেন। 2-3 বার লিখলে আশা করি আপনারাও তখন দ্রুত সমাধান করে ফেলতে পারবেন। আশা করি ক্লিয়ার। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। যারা যারা উত্তর দিচ্ছেন ধন্যবাদ। আসেন দ্রুত আমরা কয়টা কোশ্চেন সমাধান করে আমাদের ক্লাসটা আজকে শেষ করে ফেলবো, কারণ আমাদের হিসাব সমীকরণের বেসিক মোটামুটি বোঝা হয়ে গেছে এবং কি ধরনের প্রশ্ন আসে সেইটাও মোটামুটি আমাদের কিছুটা জানা হয়ে গেছে। আর আরেকটা ইনফরমেশন একটু দিয়ে দেই, আজকে রাত 11:59, আজকে রাত 11:59, 11:59 অর্থাৎ হচ্ছে রাত 12টা বাজার 1 মিনিট আগ পর্যন্ত
ডিসকাউন্টে ভর্তির অফার চলতেছে। সো যারা যারা ক্লাস করতেছেন, যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আই এডুকেশনের টিচাররা জানে, পড়াইতে পারে, তাদের কথাবার্তা আমরা বুঝি, যদি ভালো লাগে, আই এডুকেশন থেকে আমাদেরকে প্রিন্টেড লেকচার শিট দিচ্ছে, আমাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছে এবং সেরা টিচার দিয়ে আমাদের ক্লাস নিচ্ছে, যদি আপনি আই এডুকেশনে ডিসকাউন্টে ভর্তি হতে চান, আজকে রাত 11:59 পর্যন্ত আপনার টাইম। সো ক্লাসটা আমি খুব বেশিক্ষণ নিব না, কারণ ভর্তি তো হওয়া লাগবে, টাকা পয়সা পাঠাইতে হবে না। ওকে, আসেন তাড়াতাড়ি আমরা কোয়েশ্চেন সমাধান করি। এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে একটা অঙ্ক। আসেন এই অঙ্কটা আমরা একটু সমাধান করব। কিভাবে সমাধান করব, পরীক্ষাতে যদি অঙ্ক আসে কিভাবে সমাধান হবে, একটু যদি স্যার মনোযোগ দিয়ে প্লিজ বুঝেন, কারণ আমাদের অনেকের অঙ্ক নিয়ে প্রবলেম থাকে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনে আসা হিসাব সমীকরণ টপিকের অঙ্ক। কিভাবে সমাধান করব খেয়াল করেন, আমার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলতে পারেন, আপনি চাইলে খাতার মধ্যে লিখে ফেলতে পারেন। দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, বছরের শুরুতে এবিসি ট্রেডার্সের মোট সম্পদ, বছরের শুরুতে সম্পত্তি ছিল কত? 10 লক্ষ টাকা। আর দেওয়া আছে হচ্ছে দায়, বছরের শুরুতে দায়ের পরিমাণ দেওয়া আছে কত? 5 লক্ষ টাকা। স্যার এই টাইপের কোশ্চেন সমাধান করার জন্য আপনাকে হিসাব সমীকরণ লিখতে হবে। আমরা এইরকম ভাবে হিসাব সমীকরণটা একটু লিখব, প্রত্যেকে খাতার মধ্যে লিখে ফেলি। স্যার কালকে ভর্তি হইতে পারবো না, হ্যাঁ ভর্তি হইতে পারবেন কালকে, বাট আজকে একটু পেজে মেসেজ দিয়ে রাখবেন যে আমি ভর্তি হব আগামীকালকে। মেসেজ দিয়ে রাখলে তাহলে ডিসকাউন্টটা পাবেন। বাট এখনই হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরপরই পেজে মেসেজ দিয়ে রাখবেন যে আমি ডিসকাউন্টে ভর্তি হবো, আমাকে প্লিজ আগামীকালকে সুযোগটা দেন। একটু কমেন্ট করে রাখলে, নক দিয়ে রাখলে ভাইয়ারা পরে আপনাকে সুযোগটা দিবে। আসেন কোশ্চেনটা সমাধান করি। তো বলছিল বছরের শুরুতে সম্পত্তি কত? 10 লক্ষ। তাহলে সম্পত্তির পরিমাণ লিখলাম, বছরের শুরুতে সম্পত্তি কত লিখলাম? 10 লক্ষ টাকা। সমানের নিচে সমান চিহ্ন দিয়ে, আর কোনটা ছিল? দায়ের পরিমাণ ছিল, দায় কত ছিল? 5 লক্ষ। তাহলে দায়ের নিচে মান লিখে ফেললাম, দায়ের পরিমাণ হচ্ছে 5 লক্ষ। তাহলে স্যার দুইটা মান দেওয়া আছে, বছরের শুরুর সম্পত্তি, বছরের শুরুর দায়। এই যে ইকুয়েশনের প্লাস চিহ্ন এটা লিখলাম। স্যার বছরের শুরুর মালিকানা সত্ত্বের পরিমাণটা দেওয়া নাই, তো দেওয়া নাই তো কি হয়েছে, আমরা কি পারবো না করতে? পারবো। আসেন যোগ বিয়োগ করি, 10 লক্ষ থেকে 5 লক্ষ বিয়োগ করলে আপনি পাবেন মালিকানা সত্ত্বের পরিমাণ কত হচ্ছে? 5 লক্ষ টাকা। কারণ আপনি জানেন দুই পাশ অবশ্যই কি হবে? সমান হতে হবে। তাহলে বাম পাশের সম্পত্তি দায় মালিকানা সত্ত্বের যোগফলের সমান। তো সম্পত্তি ছিল 10 লক্ষ, দায় ছিল 5 লক্ষ, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? 5 লক্ষ টাকাই হবে। এবার সারা বছরে কিছু পরিবর্তন হয়েছে, খেয়াল করেন। সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 2 লক্ষ টাকা, সম্পত্তি বৃদ্ধি। এই সম্পত্তির নিচে আমি যোগ চিহ্ন দিয়ে লিখে ফেললাম, যোগ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কত টাকার? 2 লক্ষ টাকার। এবং দায়ের পরিমাণ বলা আছে হ্রাস পেয়েছে, দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে কত? 1,50,000। তাহলে সমান চিহ্ন দিয়ে লিখলাম দায়ের পরিমাণ হ্রাস মানে হচ্ছে মাইনাস, দায়ের পরিমাণ হ্রাস কত টাকা হ্রাস পেয়েছে? 1,50,000 টাকা দায় হ্রাস পেয়েছে। এবার যদি আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার প্রায় চলে আসবে। দেখেন সম্পত্তি ছিল কত? 10 লক্ষ, বেড়ে 2 লক্ষ টাকা, বেড়ে বছরের শেষে কত হচ্ছে? 12 লক্ষ টাকা হচ্ছে সম্পত্তি। সমান দিয়ে দায় ছিল কত টাকা? 5 লক্ষ, দায় কমে গেছে কত টাকা? 1,50,000। তাহলে দায়ের পরিমাণ কমে গেলে দায়ের পরিমাণ বছরের শেষে কত হচ্ছে? 3,50,000 টাকা। তাহলে আপনি বছরে স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না মানে কি স্ক্রিন কেটে যাচ্ছে কি? স্ক্রিন কেটে যাচ্ছে কিনা? ওকে, আমি একটু উপরে লিখে দিব, কোনো সমস্যা নাই। ওকে, খেয়াল করেন দায়ের পরিমাণ কমে গেছে, দায়ের পরিমাণ লিখলাম 3,50,000। আর বছরের শেষে আপনাকে বলছে, স্যার আমি একটু উপরে লিখি যেমন সুবিধা হবে। বছরের আমি জাস্ট এই জিনিসটা, এই লাইনটা একটু উপরে লিখে দিচ্ছি, তাহলে আপনারা দেখতে সুবিধা হবে। স্যার কোশ্চেনটা বড় তো লিখতে একটু খেয়াল করেন। সম্পত্তি ছিল 10 লক্ষ, 2 লক্ষ টাকা বাড়ছিল। তাহলে বছরের শেষে সম্পত্তি কত হয়েছে? বছরের শেষে সম্পত্তি হয়েছে 12 লক্ষ। আর
দায় ছিল 5 লক্ষ, দায় কমছে কত 1,50,000, তো 1,50,000 কমাইলে বছরের শেষে দায় কত 3,50,000 টাকা। দেওয়া নাই কোনটা, বছরের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণটা দেওয়া নাই, এবং এইটাই প্রশ্নে বের করতে বলছে বছরের শেষে নিট সম্পদের পরিমাণ কত। নিট সম্পদ মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, তাহলে আপনি বের করবেন বছরের শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত। স্যার সম্পত্তির পরিমাণ হচ্ছে 12 লক্ষ, দায়ের পরিমাণ 3,50,000, একটু বিয়োগ করেন, সম্পত্তি থেকে দায়টা বাদ দিলেই পাবেন আপনি মালিকানা সত্ত্ব। সম্পদ থেকে দায়ের টাকা বাদ দেন, 12 লক্ষ থেকে 3,50,000 টাকার বিয়োগফল, 12 লক্ষ থেকে 3,50,000 টাকা বিয়োগ করলে কত আসবে মান, কত আসবে 8,50,000 টাকা। তাহলে আপনি পেয়ে যাচ্ছেন আপনার মালিকানা সত্ত্বের পরিমাণ বছরের শেষে 8,50,000। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। ওকে, আশা করি বুঝছি অঙ্কটা। এরকমের যোগ বিয়োগ খাতার মধ্যে লিখে আপনি হচ্ছে কোশ্চেন সমাধান করে ফেলতে পারবেন। ওকে, একটু কমেন্টে জানান আপনি অ্যান্সার বুঝতে পারছেন কিনা। 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি, 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। বুঝতে পারছি কিনা কমেন্ট করে জানায়েন। ওকে, যদি বুঝে থাকি আসেন সামনে পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন দেখব, এটাও একটা কোশ্চেন, অঙ্ক থেকে আসা প্রশ্ন, অঙ্ক থেকে আসা প্রশ্ন, কারণ অঙ্ক দেখলে আপনার কাছে ভালো লাগে, তাই কি না, অঙ্ক দেখলেই ভালো লাগে। ওকে, বি হবে অ্যান্সার, পাইছি। ওকে, এবার আসেন 4 নাম্বার কোশ্চেনে চলে আসছি আমরা। 4 নাম্বার প্রশ্ন, 4 নাম্বারটা তো বড় প্রশ্ন না, ছোট্ট একটা অঙ্ক। স্যার এই টাইপের অঙ্ক সমাধান যখনই এরকমের সমীকরণের কোনটা বাড়ছে কোনটা কমছে দেওয়া থাকবে, চট করে সমীকরণটা লিখে ফেলবেন, সমীকরণটা লিখবেন, সমীকরণ লিখে শুধু মান বসাইলে যোগ বিয়োগ করলে আমরা মিলাই ফেলতে পারবো। দেখেন প্রশ্নে বলছে 2020 সালে রাসনা কোম্পানির সম্পত্তি 70,000 টাকা কমেছে, সম্পত্তির পরিমাণ কমে গেছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে লিখি, সম্পত্তি কমছে মাইনাস কত 70,000 টাকা সম্পত্তির পরিমাণ কমে গেছে। ওকে, তারপরে বলছে এবং দায়, এবং দায়ের পরিমাণ কি হয়েছে 1 লক্ষ টাকা বেড়েছে, দায়ের পরিমাণ 1 লক্ষ টাকা বেড়ে গেছে, তাহলে দায়ের পরিমাণ বেড়ে গেছে, দায়ের নিচে প্লাস চিহ্ন দিয়ে লিখলাম 1 লক্ষ, দায়ের পরিমাণ 1 লক্ষ টাকা বেড়েছে, ইকুয়েশনের সমান চিহ্নটা মাঝখানে বসাই দিলাম বসায়ে সম্পত্তি কমছে মাইনাস 70,000, দায় বাড়ছে তাহলে প্লাস 1 লক্ষ। প্রশ্ন হচ্ছে দেওয়া নাই কোনটা, মালিকানা সত্ত্ব। এই দেখেন ফলশ্রুতিতে মালিকানা সত্ত্ব বেড়েছে নাকি কমেছে, এইটা আপনাকে বের করতে হবে। তাহলে ইকুয়েশনের যে যোগ চিহ্নটা, সেই যোগ চিহ্নটা আমি এখানে মাঝখানে বসাই দিলাম, আর এই মালিকানা সত্ত্বের নিচে বিশাল বড় একটা খালি বাক্স আঁকলাম, কারণ এই মানটা দেওয়া নাই, এই মানটা আপনাকে বের করতে হবে, এই মানটা আপনাকে বের করতে হবে। একজনের স্যার নিট সম্পদ তো 12 লক্ষ টাকা ছিল না, স্যার নিট সম্পদ 12 লক্ষ টাকা না, নিট সম্পদ একটু খেয়াল করেন, একটু আগের প্রশ্নটা একটু বলে আসি। স্যার প্রশ্নের মধ্যে বের করতে বলছে হচ্ছে নিট সম্পদ, নিট সম্পদ কথাটার আগে নিট শব্দটা বলছে। স্যার নিট সম্পদ হচ্ছে মালিকানা সত্ত্বের অন্য নাম, মালিকানা সত্ত্বের অন্য নাম। আয় হায়, এইটা যদি না জানেন স্যার তাহলে কেমনে হবে, এটা কেমনে হবে। নিট সম্পদ হচ্ছে মালিকানা সত্ত্বের অন্য নাম। কথার মধ্যে খেয়াল করেন, মোট সম্পদ আর নিট সম্পদ দুই জিনিস স্যার। মোট সম্পদ মানে হচ্ছে অ্যাসেট, কিন্তু যখন নিট সম্পদ বলা হবে, নিট সম্পদ মানে হচ্ছে ওনার্স ইকুইটি, নিট সম্পদ মানে হচ্ছে ওনার্স ইকুইটি। আশা করি মনে রাখতে পারবেন, নিট সম্পদ মানে ওনার্স ইকুইটি হবে। আচ্ছা, যদি বুঝে থাকি আসেন এবার আমরা মালিকানা সত্ত্ব বাড়ছে না কমছে এইটা একটু বের করার চেষ্টা করি। মনে রাখা লাগবে এখানে সমীকরণের দুই পাশ অবশ্যই কি হবে স্যার, সমান হবে। সমীকরণের দুই পাশ সমান বানাইতে হবে। সমীকরণের এই পাশে সম্পত্তির মধ্যে কাহিনীটা কি, সম্পত্তির পরিমাণটা স্যার কমছে, কত 70,000 টাকা কমছে, তাহলে সম্পত্তি পাশের রেজাল্ট হচ্ছে কি মাইনাস 70,000। আপনাকে এল এবং ও ই এই দুইটা উপাদানকে মিলিয়ে আপনাকে রেজাল্ট বানাইতে হবে মাইনাস 70,000। তাহলে এই সমীকরণের দুই পাশ স্যার ইকুয়াল থাকবে, সমান থাকবে, কারণ সম্পত্তি পাশে আছে কত মাইনাস 70। তাহলে আপনার এই দায় মালিকানা সত্ত্ব পাশেও কি বানাইতে হবে, মাইনাস 70 বানাইতে হবে। তাহলে মাইনাস 70 যদি বানাইতে হয় তাহলে এল যেটা
দেওয়া আছে এল হচ্ছে 1 লক্ষ টাকা প্লাস, এটা তো পরিবর্তন করতে পারবেন না। এইখানে এমন কিছু একটা বসাইতে হবে মালিকানা সত্ত্বের ঘরে যাতে এল এবং ও ই দুইটা মিলায় রেজাল্ট কত হয়, -70,000 যেন হয়। তাহলে এখানে আপনি লিখবেন যেটা সেটা হবে -1,70,000 টাকা লিখতে হবে। দেখেন এই যে প্লাস 1 লক্ষ আর -1,70,000 দুটা মিলায় রেজাল্ট কত হয়, দুটা মিলায় রেজাল্ট কত হয় -70,000। অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ মাইনাস মানে হ্রাস পাবে কত, 1,70,000 টাকা। 1,70,000 টাকা কমে এসে এই বি নাম্বার অপশনটা হবে অ্যান্সার, বি নাম্বার অপশনটা হবে অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা, একটা টেকনিক আছে এখানে, টেকনিকটা একটু পরে বলতেছি, খুব সহজে মিলায় ফেলার টেকনিক। আগে নর্মাল নিয়মে খেয়াল করেন, সম্পত্তি পাশের রেজাল্ট কত -70,000, তাহলে এল এবং ও ই দুটা মিলে রেজাল্ট কত বানাইতে হবে, দুটা মিলে কত হইতে হবে রেজাল্ট -70,000 হইতে হবে। তাহলেই তো স্যার দুই পাশ ইকুয়াল থাকবে। দায় 1 লক্ষ টাকা বেড়েছে প্রশ্নে বলা আছে, তাহলে মালিকানা সত্ত্ব এবং দায় দুইটা মিলে রেজাল্ট কত হবে, মাইনাসের ফিগার বেশি হইতে হবে। তাহলে -70,000 যদি হইতে হয় তাহলে রেজাল্টটা কত হইতে হবে, -1,70,000, -1,70,000। মালিকানা সত্ত্বের পরিমাণ 70,000 টাকা কমেছে হবে উত্তর। এবার একটু শর্টকাটে যাই, কারণ এত ঝামেলার মধ্যে যাব কিভাবে পরীক্ষার হলে, শর্টকাট করা লাগবে না। শর্টকাট কথাটা হচ্ছে এই, খেয়াল করবেন অ্যাসেট পাশে কি দেওয়া আছে, অ্যাসেট পাশে কি -70,000, মানে সম্পত্তি কি হয়েছে 70,000 টাকা কমছে। স্যার অ্যাসেট পাশের যেই চিহ্ন আপনার অ্যান্সারেও স্যার সেম চিহ্ন হবে, অ্যাসেটের মধ্যে যেই চিহ্ন মাইনাস আপনার রেজাল্ট যেটা ওনার্স ইকুইটি সেখানেও চিহ্ন হবে সেম। এই যে মাইনাস অ্যাসেট আর এই হবে হচ্ছে মাইনাস ওনার্স ইকুইটি, মনে রাখবেন দুইটা। এই অ্যাসেটের মধ্যে যদি মাইনাস থাকে ওনার্স ইকুইটির মধ্যে হবে হচ্ছে আপনার মাইনাস। আর সহজ কথা, টাকার অ্যামাউন্ট দুইটা দেওয়া আছে না, দুটো যোগ করে বসায় দেন। এই পাশে 70, এই পাশে 1 লক্ষ, দুইটা মিলে কত হয় 1,70,000। তাহলে জাস্ট অ্যামাউন্ট দুইটা দেওয়া আছে, দুইটাকে যোগ করলাম, 70 আর 1 লক্ষ কত, 1,70,000। আর অ্যাসেটের মধ্যে কি চিহ্ন, মাইনাস। এসো ওনার সিকিউরিটি কি চিহ্ন হবে, মাইনাস, মাইনাস বসাই দিলেই হচ্ছে। তাহলে জাস্ট অ্যামাউন্ট দুইটাকে যোগ করেন, আর এই পাশে দেখেন কোন চিহ্ন, প্লাস থাকলে ওইটা প্লাস, এটা মাইনাস থাকলে ওইটা মাইনাস। তাহলে সম্পত্তি দেওয়া আছে মাইনাস, সো ওনার সিকিউরিটি হবে মাইনাস। মাইনাস মানে কি, কমেছে। কত টাকা কমেছে, দুইটার যোগফল, যোগফল কত 1,70,000, 1,70,000 টাকা কমছে। দেখেন দেখেন বুঝছে কিনা, দেখেন বুঝছে কিনা, একটু আমাকে কমেন্টে জানান, একটু কমেন্টে একটু বুঝান। লাস্ট দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না, এবার দেওয়ার চেষ্টা করেন, এবার দেওয়ার চেষ্টা করেন। ওকে, 4 নাম্বার কোশ্চেন আশা করি বুঝছি আমরা, আশা করি বুঝছি। এই রকমের আরও একটা প্রশ্ন আমাদের সামনে থাকবে সেম প্রশ্ন, তখন উত্তর দিতে পারবেন। আসেন এই 5 নাম্বার কোশ্চেনটা করি আমরা। আলিফ কোম্পানি অফিস আসবাবপত্র সে হচ্ছে স্বল্প মেয়াদি অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করেছে। স্বল্প মেয়াদি অঙ্গীকারপত্র এটাকে বলা হয় হচ্ছে প্রদেয় বিল বা প্রদেয় নোট। প্রদেয় নোট হচ্ছে স্বল্প মেয়াদি অঙ্গীকারপত্র। তাহলে আপনি আসবাবপত্র ক্রয় করেছেন, টাকা নগদে দেন নাই, কি দিছেন, অঙ্গীকারপত্র স্বল্প মেয়াদি। তার মানে সহজ বাংলা কথা ভাই, ধারে আসবাবপত্র কিনছে, পকেটে টাকা নাই, কি দিয়ে আসছে, নোট বা বিল দিয়ে আসছে। তাহলে এটার জাবেদা কি হবে, জাবেদাটা হবে হচ্ছে এই, আপনি কিনছেন হচ্ছে আসবাবপত্র। তো আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট, টাকা কি দিচ্ছেন নগদে, টাকা দিলে নগদান হিসাব ক্রেডিট হইতো, টাকা দেন নাই, কি দিয়ে আসছেন, অঙ্গীকারপত্র। অঙ্গীকার ভাই টাকা এখন দিতে পারবো না, মাফ করেন, পরে এসে দিয়ে যাব। এই যে পরে এসে দিয়ে যাওয়ার যে অঙ্গীকার, সেটার নামই কি হবে স্যার, প্রদেয় বিল বা প্রদেয় নোট। তাইলে আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। একজনের কোশ্চেন ছিল স্যার ওইটা কিভাবে করছেন, স্যার এই রকমের সেম আরেকটা অঙ্ক সামনে আছে, তখন একটু বুঝবেন যে প্লাস মাইনাসের হিসাবটা ধরতে পারেন নাই, তাই তো, ওকে সমস্যা নাই, আমি সেম আরেকটা কোশ্চেন করাবো, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার এই কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ক্রেডিট। আসেন সমীকরণের প্রভাব বের করি। আসবাবপত্র হিসাব ডেবিট করলে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় A+,
আর প্রদেয় বিল বা প্রদেয় নোট হিসাব ক্রেডিট, এর ফলে কি হবে, দায়ের পরিমাণ বাড়বে, সম্পত্তির পরিমাণ বাড়বে, দায়ের পরিমাণ বাড়বে, সম্পত্তি এবং দায় উভয়ই বৃদ্ধি। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার সি। 5-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি। 5-এর অ্যান্সার হবে অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ার, আশা করি বুঝছি। এবার আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন এইটা সহজ প্রশ্ন, এটা না পড়াই, যেহেতু একটা প্রশ্ন ছিল এই অঙ্ক, এটারও দরকার নাই। সেম নিয়মের আরেকটা প্রশ্ন সামনে আসে, আমি একটু জাস্ট খুঁজে বের করে আপনাদেরকে দেই যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আরেকটা প্রশ্ন ছিল আমাদের জন্য, আরেকটা প্রশ্ন, এই যে সম্পত্তি বাড়ছে কমছে এরকমের একটা প্রশ্ন, সম্পত্তি বাড়ছে কমছে, প্রশ্নটা কোথায় গেল, প্রশ্ন কোথায় গেছে, থাকার কথা 13, 14, ও হো, সামনে নাই, তাহলে একটু পিছনে যাই, যেহেতু বুঝতে চাইছিলেন প্রশ্ন যেহেতু বুঝতে চাইছেন, সেটা আমি একটু সমাধান করে দেই আপনাদেরকে। আচ্ছা, এই প্রশ্নটা সামনে থাকলো, এটা আমরা একটু সমাধান করব। তার আগে আমি নিজে একটা প্রশ্ন লিখে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তাহলে প্রশ্ন ক্লিয়ার হবে। ধরে নিলাম প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে সম্পত্তির পরিমাণ, আমি একটা উদাহরণ নিজে লিখতেছি, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে হচ্ছে 1 লক্ষ টাকা, আর দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে হচ্ছে স্যার 30,000 টাকা, দায় হ্রাস পেয়েছে 30,000 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে আপনার মালিকানা সত্ত্বের পরিমাণটা কত হবে, মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে, এইটা প্রশ্ন। ধরলাম এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, সম্পত্তির পরিমাণ বৃদ্ধি, দায়ের পরিমাণ হ্রাস, প্রশ্নে বের করতে বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে। তাহলে দেখেন, আমরা যদি সমীকরণটা লিখি এবং যদি আমরা এখানে মান বসাই, তাহলে আমাদের প্রশ্নটার সমাধান আমরা পেয়ে যাব। খেয়াল করে দেখেন, বলছে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি, তো সম্পত্তির নিচে লিখলাম প্লাস হচ্ছে 1 লক্ষ, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 1 লক্ষ টাকা, সমানের নিচে সমান দিলাম, দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে, দায়ের পরিমাণ লিখলাম হচ্ছে দায়ের পরিমাণ হ্রাস কত, 30,000, এই যে মাইনাস চিহ্ন দিয়ে 30,000, ইকুয়েশনের যে যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন এখানে বসালাম, মালিকানা সত্ত্বের নিচে বিশাল বড় একটা ফাঁকা বাক্স আঁকলাম, কারণ মালিকানা সত্ত্ব বাড়ছে না কমছে এইটা আপনাকে বের করতে হবে, তাই তো। তো এবার দেখেন, নর্মাল যোগ বিয়োগে গেলে অনেক সময় লাগবে, আমি টেকনিক ফলো করব। টেকনিক কি, টেকনিক হচ্ছে স্যার এই বাম পাশে অ্যাসেটের মধ্যে কোন চিহ্ন, বাম পাশে অ্যাসেটের মধ্যে কোন চিহ্ন, যোগ চিহ্ন, তো এই পাশে যেই যোগ চিহ্ন, এই মালিকানা সত্ত্বের মধ্যেও সেম চিহ্নটাই হবে, যোগ চিহ্ন। এই দেখেন স্যার, সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তির যোগ, এই ওনার্স ইকুইটির মধ্যে স্যার আমি যোগ চিহ্ন বসাই দিলাম, আর বলছি অ্যামাউন্ট দুইটাকে যোগ করে দিবেন, অ্যামাউন্ট দুইটাকে যোগ করেন, অ্যামাউন্ট দুইটাকে যদি আপনি যোগ করেন, 1 লক্ষ আর হলো 30, কত হইল, 1,30,000, বসাই দিলাম 1,30,000। তাহলে আমার উত্তর হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 1,30,000 টাকা। এবার দেখেন তো যোগ বিয়োগ মিলে কিনা, দেখেন আপনার সম্পত্তি পাশের রেজাল্ট কি, সম্পত্তি পাশের রেজাল্ট হচ্ছে প্লাস 1 লক্ষ, আপনার এল এবং ও ই দুটা মিলে কত বানাইতে হবে, প্লাস 1 লক্ষ, তাইলে দুই পাশ কি হবে, ইকুয়াল হবে। তাহলে প্রশ্নে দেওয়া ছিল দায়ের পরিমাণ হ্রাস কত, 30,000, তাহলে এল হতেছে মাইনাস, আর আমি অ্যান্সার বলতেছি ও ই কত হবে, ও ই হবে প্লাস 1,30,000। স্যার মাইনাস 30,000 আর প্লাস 1,30,000, কোনটার অ্যামাউন্ট বড়, প্লাসের অ্যামাউন্ট বড়, তাহলে প্লাস 1,30,000 আর মাইনাস 30 কাটাকাটি করলে থাকে কত, প্লাস 1 লক্ষ। এই পাশেও 1 লক্ষ টাকা বাড়ছে, এই পাশেও 1 লক্ষ টাকা বাড়ছে, সমীকরণ কি আছে, সমান আছে, তাহলে অ্যান্সার মিলে যাচ্ছে, বুঝতে পারতেছি। সো টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে সম্পত্তি পাশে যেই চিহ্ন, মালিকানা সত্ত্বের পাশেও সেম চিহ্ন, বক্সের মধ্যে অবশ্যই, কারণ এটা উত্তর বের হবে। সম্পত্তি বাড়ছে তো মালিকানা সত্ত্বেও বাড়বে, বাড়াইলাম, যোগ চিহ্ন দিলাম দুই জায়গাতে সেম, আর টাকার অ্যামাউন্ট দুইটাকে যোগ করে দিচ্ছি, 1 লক্ষ আর 30, দুইটা মিলে কত হচ্ছে, 1,30,000 টাকা। স্যার বুঝছে কিনা, স্যার এইবার একটু আমাকে কমেন্ট করে জানান বুঝছে কিনা। তাহলে 1,30,000, রাইট, 1,30,000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, উত্তরটা কি হবে, মালিকানা সত্ত্ব 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। স্যার বুঝতে পারছেন, থ্যাংক ইউ বলেন, তাড়াতাড়ি থ্যাংক ইউ বলেন, সবাই থ্যাংক ইউ বলেন, বুঝাই দিছি কষ্ট করে, থ্যাংক ইউ তো দিবেন, টাকা পয়সা তো আর দিবেন না,
টাকা পয়সা দিবেন, চাইলে বিকাশ করে টাকা পাঠাইতে পারেন। এই যে একটা অঙ্ক বুঝাই দিলাম, পরীক্ষার হলে 1 নাম্বার তো পাবেন। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে এই রকমের 1 নাম্বারের জন্য আপনি কমপক্ষে 10, 15, 20 জনের পিছনে চলে যেতে পারেন। সরি 10, 15, 20 জন না, মানে 1000 বা 1500 জনের পিছনে চলে যাবেন আপনি, 1000 বা 1500 জনের পিছনে চলে যাবেন 1 নাম্বারের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে 1 নাম্বার মানে হচ্ছে 1000 জন। 1 নাম্বার বেশি পাবেন, 1000 জনের সামনে যাবেন। 1 নাম্বার কম পাবেন, 1000 জনের পিছনে চলে আসবেন। সো স্যার প্রত্যেকটা অঙ্ক আপনাকে বুঝে যেতেই হবে, না বুঝলে জাস্ট আমাকে বলবেন, ডেফিনেটলি আমি বুঝাই দিব। আমার কাজই তো আপনাকে বুঝানো, আশা করি বুঝতে পারছি। ওকে আসেন আর অল্প কয়টা কোশ্চেন সমাধান করি, আর 2-3টা প্রশ্ন। 13 নাম্বার কোশ্চেনটা খেয়াল করি স্যার। 13 নাম্বার প্রশ্নে বলছে মালিকানা সত্ত্ব হ্রাসের সঠিক কারণ চিহ্নিত করো। কি হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? মালিকানা সত্ত্ব হ্রাস পায় কি হইলে? মালিকানা সত্ত্ব হ্রাস পায় হচ্ছে এই যে এইটা হচ্ছে উত্তর, উত্তোলন আর হচ্ছে খরচ, এই দুইটার পরিমাণ যদি বেড়ে যায়, উত্তোলন এবং খরচ, ড্রয়িং এবং এক্সপেন্স, ড্রয়িং এবং এক্সপেন্স যদি বাড়ে, উত্তোলন এবং খরচ যদি বাড়ে, তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে, হ্রাস পাবে বা কমে যাবে। বুঝছি স্যার। ওকে পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন পড়ছিলাম, তারপরে একটা প্রশ্ন দেখবো কোশ্চেন নাম্বার 14। 14 নাম্বার প্রশ্নের পরে একটা রিটেন প্রশ্ন দিয়ে আমরা ক্লাস শেষ করব। 14 নাম্বার কোশ্চেনটা খেয়াল করি, এটা সোজা। দেখেন 14 নাম্বার প্রশ্নের মধ্যে বলছে হিসাব সমীকরণ সবসময় প্রভাবিত হয়। স্যার সমীকরণ প্রভাবিত হয় কার মাধ্যমে? সমীকরণ প্রভাবিত হয় লেনদেনের মাধ্যমে। সমীকরণ প্রভাবিত হবে হচ্ছে লেনদেনের মাধ্যমে। আর এই প্রভাবিত বা পরিবর্তন কত প্রকার? এই প্রভাবিত বা পরিবর্তন হতে পারে 2 ভাবে। 1 নাম্বার হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন, আরেকবার মনে করাই দেই, পরিমাণগত বা নিট পরিবর্তন, আর হইতেছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। পরিমাণগত বা নিট পরিবর্তন, পরিমাণগত বা নিট, আর হইতেছে গুণগত বা কাঠামোগত। একটু মনে করার চেষ্টা করেন, যদি আপনার উভয় পাশ 2 পাশ প্রভাবিত হয় তাহলে নাম কি? পরিমাণগত বা নিট। আর যদি 1 পাশ প্রভাবিত হয়, 1 পাশ হলে নাম কি? গুণগত বা কাঠামোগত। মনে পড়ছে? তাহলে সমীকরণ প্রভাবিত হবে কার মাধ্যমে? লেনদেনের মাধ্যমে। এই প্রভাবিত বা পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। 2 পাশ হইলে পরিমাণগত বা নিট, 1 পাশ হইলে গুণগত বা কাঠামোগত। আসেন এতক্ষণ আমরা এমসিকিউ দেখলাম, আর একটা প্রশ্ন, এটা হচ্ছে একটা রিটেন প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসা রিটেন। স্যার এতক্ষণ ধরে খালি এমসিকিউ পড়াইলাম, রিটেন পড়াইতে হবে না একটু? এই রিটেনটা পড়াইয়া ক্লাসটা শেষ করতেছি। যারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে দেখছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। অনেক লম্বা একটা সময় পার হয়ে গেছে অলরেডি। আমরা 9টা 10-এ ক্লাস শুরু করছিলাম, অলরেডি ঘড়িতে তাকায় দেখেন 10টা 33 বাজে। অলরেডি আমাদের এখানে এখনো প্রায় 75 থেকে 80 জন লাইভ ক্লাস দেখতেছেন। স্যার এটা বিশাল বড় প্রাপ্তি আমার জন্য। আপনাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। এইরকম ভাবে যদি আমাদের প্রত্যেকটা ফ্রি যে ফাউন্ডেশন ক্লাস হবে, প্রতিদিন মোটামুটি রাত 9টা 5-এ আপনি কমার্সের ক্লাসগুলো পেয়ে যাবেন। আমাদের অ্যাকাউন্টিং এর মোট 10টা ক্লাস হবে। স্যার আগামীকালকেও কিন্তু 9টা 5-এ ক্লাস আছে অ্যাকাউন্টিং। সো আগামীকালকে ক্লাসটাতেও জয়েন করবেন। আজকে হিসাব সমীকরণ শিখছেন, আগামীকালকে নতুন একটা টপিক শিখবো। আগামীকালকে টপিকটা খুবই মজাদার হবে, এবং সেই টপিকটার নাম কি একটু বলে রাখি। সেই টপিকটার নাম হচ্ছে অবচয়। স্যার অবচয় টপিক থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে অঙ্ক আসে। আজকের এই টপিকটা সমীকরণ একটু বিস্তারিত আলোচনা, থিওরি পড়ানো লাগছে। আগামীকালকের ক্লাসে কোনো থিওরি নাই, ডাইরেক্ট অঙ্ক করব আমরা, ডাইরেক্ট অঙ্ক। সো আগামীকালকের ক্লাস করার জন্য খাতা কলম নিয়ে রেডি থাকবেন। ক্যালকুলেটর কিন্তু ওরা স্যার রাখা যাবে না, ক্যালকুলেটরটা দরকার নাই, কারণ পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ করতে হয় আগামীকালের ক্লাসে ইনশাল্লাহ আমরা শিখবো। ওকে আসেন খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন কি রকমের এবং অ্যান্সার কিভাবে করতে হয়। দেখেন এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন। কত সালে আসছে? 2022-23 সেশনে, জাস্ট 2টা বছর আগের প্রশ্ন, 2 বছর আগের রিটেন কোশ্চেন। রিটেন কোশ্চেনের নাম্বার কত? রিটেন কোশ্চেনের নাম্বার হচ্ছে এমসিকিউর মতোই 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, নাম্বার 1 পাবেন আপনি। তো 1 নাম্বারের জন্য কতটুকু লিখবেন? 1 নাম্বারের জন্য কতটুকু লিখবেন? আগে দেখেন প্রশ্নটা কি। প্রশ্ন হচ্ছে একটি ফার্মে মালিকানা সত্ত্বে ব্যয়ের প্রভাব কি? একটা ফার্মে মালিকানা সত্ত্বে ব্যয়ের প্রভাব কি? ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব বাড়ে নাকি কমে? ব্যয়ের প্রভাব জিজ্ঞাসা করছে। স্যার পরীক্ষার খাতার মধ্যে আপনাকে এই রকম ভাবে হচ্ছে
বক্স করে দেওয়া থাকবে, জাস্ট এই রকমের এক লাইন লেখার মতো একটা বক্স করে দেওয়া থাকবে এবং প্রশ্নের নাম্বারটাও দেওয়া থাকবে। এইখানে আপনাকে উত্তর লিখতে হবে স্যার, একদম অ্যাজ ইট ইজ সেম। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার হলে খাতা দিবে, সেই খাতার মধ্যে বক্স করে দেওয়া থাকবে, আপনাকে এই জায়গার মধ্যে লিখতে হবে। কোশ্চেনের নাম্বার ওনারাই লিখে দিবে, আপনাকে লিখতে হবে না যে 15 নং প্রশ্নের উত্তর লেখা থাকবে, কোশ্চেন নাম্বার, আপনি জাস্ট অ্যান্সারটা দিবেন। কোশ্চেনটা আলাদা থাকবে আর রিটেন খাতাটা আলাদা। সো রিটেন খাতাতে আপনি অ্যান্সারটা লিখবেন। অ্যান্সারটা কি হবে খেয়াল করে দেখেন, একটা ফার্মে মালিকানা সত্ত্বে ব্যয়ের প্রভাব, ব্যয়ের প্রভাবটা উত্তর লিখতে হবে এই যে ব্যয় বৃদ্ধি পেলে, আমি উত্তরটা লিখে দেখাচ্ছি কিভাবে আপনি পরীক্ষার হলে লিখবেন। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এতটুকু লিখলে আশা করি নাম্বার পাওয়া যাবে। বাট আরেকটু যদি বাড়ায় লিখি স্যার, শুধু ব্যয়ের বৃদ্ধির কথাটা লিখলাম, যদি আমরা আরেকটু বাড়ায় লিখি যে এবং ব্যয় হ্রাস পেলে, এবং ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব, ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। যদি আপনি এইটা লেখেন তাহলে অ্যান্সারটা পূর্ণাঙ্গ হচ্ছে, পূর্ণাঙ্গ। বাট পরীক্ষা হলে শুধু আপনি প্রথমটুকু যদি লেখেন, এতটুকু যদি আপনি লেখেন যে ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, স্যার এতটুকু লিখলেই না আপনি পরীক্ষার হলে নাম্বারটা পেয়ে যাবেন। কারণ ব্যয় বৃদ্ধি এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে, ব্যয় হ্রাস পায় এটা খুব কম ক্ষেত্রেই ঘটে। সো আপনি জাস্ট প্রথম অংশটুকু লিখলেই আপনি 1 নাম্বার পাবেন। আর যদি আপনার হাতে সময় থাকে পুরোটুকু আপনি লিখতে পারেন চাইলে, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এইভাবেই আপনাকে পরীক্ষার খাতাতে অ্যান্সার লিখতে হবে। তাহলে জাস্ট এরকমের 1 লাইন লিখে দিয়ে আসলেই আপনি নাম্বার পাচ্ছেন। যদি আপনার উত্তর সঠিক হয় 1 নাম্বার পাবেন, রিটেনে যদি ভুল হয় নাম্বার কাটার কোনো সিস্টেম নাই, বাট নাম্বার আপনি পাচ্ছেন না। বাট ভুল আপনার হবে কেন? আপনি অলরেডি শিখছেন, ব্যয়ের প্রভাব আপনি শিখছেন। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হয়? হ্রাস পায়। এই 1 লাইন আপনি পরীক্ষার খাতায় লিখতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। সো আমাদের এমসিকিউর প্রিপারেশন, রিটেনের প্রিপারেশন সেম। এমসিকিউতে আমাদের অপশন দেওয়া থাকে, আমরা চয়েস করে গোল্লা ভরাট করি, আর রিটেন কোশ্চেনে আমরা উত্তরটা নিজেরা লিখে দেই। এটাই হচ্ছে প্রিপারেশন। সো রিটেনের জন্য আলাদা কোনো প্রিপারেশন না, এমসিকিউর জন্য আলাদা কোনো প্রিপারেশন না। প্রিপারেশন হচ্ছে প্রত্যেকটা টপিকের বেসিকটা ক্লিয়ার করা, ভালো মতো বিষয়টা বোঝা। ভালো মতো যদি আপনি বিষয়টা বুঝেন, এমসিকিউ আসলেও পারবেন, রিটেন আসলেও পারবেন। স্যার পারবেন কিনা, স্যার পারবেন কিনা, পারবেন কিনা, পারবেন কিনা, পারবেন কিনা, একটু জাস্ট কমেন্ট আমাকে জানান, একটু আমাকে কমেন্টে জানান। স্যার আইসিইউ ব্যাচের পেইড ব্যাচের ক্লাসগুলো কবে থেকে? স্যার পেইড ব্যাচের ক্লাস শুরু হবে আগামী মাসের 10 তারিখ থেকে। তার আগ পর্যন্ত আমাদের ফ্রি কন্টিনিউ ক্লাসগুলো চলবে। স্যার ফ্রি ক্লাস মানেই ফ্রি না, ফ্রি ক্লাসে যা শেখাচ্ছি সেইটা আমাদের পেইড ব্যাচে যা পড়ানো হবে তার একটা সামারি। খেয়াল করেন, মাত্র 15টা কোশ্চেন পড়াইছি আমি ফ্রি ক্লাসে, মাত্র 15টা, 1.5 ঘন্টা অলরেডি পড়াই ফেলছি স্যার। ফ্রি পড়াইছি 1.5 ঘন্টা, তাহলে পেইড ব্যাচে এক একটা ক্লাস কি হতে যাচ্ছে আপনি চিন্তা করে দেখেন। ফ্রিতেই যদি স্যার 1.5 ঘন্টা পড়ায় থাকি, ফ্রিতেই যদি হিসাব সমীকরণের পরীক্ষার প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন পড়ায় থাকি, এবং 1 থেকে 2 নাম্বার আপনি এখনই শিওর পাবে, বলতে পারার কথা যে হ্যাঁ এই ক্লাসে যা শিখছি এখান থেকে যদি প্রশ্ন আসে আমি পরীক্ষা হলে অ্যান্সার দিয়ে আসতে পারবো। পরীক্ষা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমীকরণ থেকে এমসিকিউ আসুক, রিটেন আসুক, 1 নাম্বার বা 2 নাম্বার আপনি পাবেনই। সো ফ্রি ক্লাস করে যদি আপনার 1-2 নাম্বার শিওর হয়, তাহলে পেইড ব্যাচের ক্লাস করলে স্যার 20-এ 20 নিশ্চিত, গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো যারা এখনো ভর্তি হন নাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, আজকে ডিসকাউন্টের শেষ টাইম চলতেছে। সো প্লিজ আজকে আর কথা বাড়াই না, অনেকটুকু সময় আপনারা ক্লাস করছেন, আপনাদের সবার জন্য শুভকামনা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এবং ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আমরা আরও একটা টপিক, অবচয় নামক টপিকটা আমরা আগামীকালকে শিখবো। আজকে আমরা হিসাব সমীকরণ একদম বেসিকটা শিখলাম, এবং কিছু ম্যাথও আমরা ক্লাসে করছি, থিওরিও শিখছি,
এমসিকিউ পড়ছি, রিটেনও পড়ছি, ম্যাথও পড়ছি, আর সবই পড়াচ্ছি। এমন না যে শুধুমাত্র আমরা একটা জিনিস পারি, তা সবই আমরা পড়াইতে পারি। এমসিকিউ পড়াইতে পারি, রিটেনও পড়াইতে পারি, বেসিকও ক্লিয়ার করাইতে পারি, ম্যাথও করাইতে পারি, শর্টকাট টেকনিকও দিতে পারি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আগামীকালকে রাত 9:05 দেখা হবে অবচয় টপিক নিয়ে, এবং সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবো। আগামীকালকে ইনশাল্লাহ অবচয় টপিকের 1 নাম্বার শিওর করব। সমীকরণের 1 নাম্বার শিওর হয়ে গেল, আগামীকালকে অবচয়ের 1 নাম্বার শিওর করব। আমরা গ্যারেন্টি দিয়ে বলতেছি, এক একটা ক্লাস 1 থেকে 2 নাম্বার আপনাকে শিওর করবে। পরীক্ষাতে প্রশ্ন আসবে সমীকরণ থেকে, আসলে আপনারা নিশ্চয়ই পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। একটু এমডি মাহিনের কথাটা বলে দেয়, স্যার আগামীকালকে কোর্সে ভর্তি হবো, আমি কি অফারটা পাবো? স্যার একটু আমাদের কমেন্টে লিখে রাখেন, আমাদের পেজে নক দিয়ে রাখেন, পেজে নক দিয়ে রাখেন যে আমি স্যার আগামীকালকে ভর্তি হবো, তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন। ওকে, যারা যারা ভর্তি হবেন, ক্লাস শেষ, ক্লাস আমি শেষ করে দিচ্ছি, এখনই আই এডুকেশনের মেইন পেজে ঢুকে নক দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকালকে ভর্তি হবো, আমাকে ডিসকাউন্টটা দিয়ে, তাহলে আপনি আগামীকালকে ডিসকাউন্ট পিরিয়ডটা আশা করি পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।